গল্পের নাম হৃদয় গহীনে তুমি আছো। লেখিকা ফাতিমা তুজ জোহরা। সূচনা পর্ব। কেমন আছো সিরাত? ওপাশ থেকে গাম্ভীর্যপূর্ণ শীতল কণ্ঠের রেশ কানের কাছ ঘেঁষে বাড়ি খেতেই থমকে গেল সিরাত। এত বছর পর নিজের প্রাক্তনের ফোন কল আশা করেনি সে। ঠিক প্রাক্তন নয়, কিন্তু আলাদা থাকে। দাঁড়ানো থেকে পাশে থাকা বিছানায় পাঢলে বসে পড়ল সে। সিরাতের ঘন হয়ে আসা নিঃশ্বাসের শিহরণময় আবেশে অপর প্রান্তের মানবটি খানিকটা বিভ্রান্ত বোধ করল। কিছুক্ষণ চুপ থেকে মৃদু গলা খাকারি দিয়ে শীতল কণ্ঠে বলল, আজকে সন্ধ্যা 7:30টায় তোমাদের বাড়ির সামনে যাব তোমাকে নিতে। রেডি থেকো। সিরাতের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়াতে অপর প্রান্তের মানবটি স্থির কণ্ঠে বলে উঠল, টেনশনের কোনো কারণ নেই। টাকা পেয়ে যাবে। সুন্দর ভাবে আমার বউয়ের মতো রেডি থেকো। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রাগের কণ্ঠে বলে উঠল সিরাত, শুনুন, আমি আপনার টাকার ধার ধারি না। তাই ভদ্রভাবে কথা বলুন। আর শুনুন, আমি কোথাও যাচ্ছি না। ওকে, আমার কাজ ছিল 1 বছর আপনার বউ হয়ে থাকা, সেটা শেষ। আপনার নানুও আর নেই, আমাদের সম্পর্কও আর নেই। আল্লাহ হাফেজ। বেশি বকছ। তুলে নিয়ে আসব বলে রাখলাম। আপনার রাজনীতি আপনি অন্য কাউকে দেখান, আমাকে না। শাহনেওয়াজ সাফিন কখনো কথার খেলাপ করে না। সেটা তুমি খুব ভালোভাবেই জানো সিরাত। তাই রেডি থেকো। বলেই ফোনটা কেটে দিতে রাগে নাক লাল হয়ে উঠল সিরাতের। আর কিছু না পেয়ে হাতে থাকা ফোনটাকে ছুঁড়ে মারাতে চটজলদি তোহা ফোনটা ক্যাচ ধরে নিল। চোখ মুখের ভাবভঙ্গি অসহায় করে দরজা লক করে ভিতরে ঢুকল সে। ফেসটা কাদো কাদো করে বলল, ভাগ্যিস ধরে ফেলেছি। তুই এই নিয়ে কয়টা ফোন ভেঙেছিস তার হিসাব নেই সিরাত। এটাও ভেঙে ফেললে তুই ফকির হয়ে যাবি বলে রাখলাম আমি। তা বল, কাঁদছিস কেন? আবার কি হলো তোর? সিরাত বিছানার উপর উল্টো হয়ে শুয়ে পড়ে ধীর কণ্ঠে বলল, রাখত তোর ফকিরের কথা। নিজের শান্তি বড় শান্তি, ফোন ভাঙলে এবার আর কিনতামও না, যত নষ্টের গোড়া ওই ফোন। তোহা মুখ গোমরা করে ফেলল। ধুরো, এসব কথা রাখত এখন। এই উঠো, আজকে সন্ধ্যায় সাউদার এনগেজমেন্ট পার্টি আছে। জাস্ট চিল বস। তাড়াতাড়ি উঠো। সিরাত চটজলদি উঠে পড়ল। বিছানা থেকে ওড়নাটা হাতে নিয়ে গলায় জড়িয়ে হাসি হাসি মুখ করে মনে মনে বলল, এই তো সুযোগ সাফিনের সাথে না যাওয়ার। তার আগেই তোহার সাথে চলে যাবেও। উফ, ভাবতেই খুশি লাগছে মনটা সিরাতের। আচ্ছা, যাবনে। আজকে তাহলে রান্না করতে হবে না। তোহা হাতে থাকা ব্যাগটা টেবিলে রেখে মৃদু হেসে ফ্রিজ থেকে আপেল বের করে খেতে খেতে বলল, জান শোনো, আমার প্রমোশনটা না ঠিক হয়ে গেছে। যেটার জন্য সকাল সকাল বের হয়েছিলাম। কি যে ভালো লাগছে, কিভাবে বোঝাব তোকে। একবার প্রমোশনটা হয়ে গেলে একটা ফ্ল্যাট কিনে নিব দুজনের জন্য। ভালো হবে না বলো? সিরাত মৃদু হেসে বলল, তোহা শোনো। সিরাতের চোখ মুখ থমথমে হয়ে গেলে তোহা খাওয়া রেখে সিরাতের সামনে মোড়া টেনে বসে পড়ল। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বল তো তোর? আমি এতক্ষণ সিরিয়াসলি নেইনি। দোস্ত বল না। সিরাত কয়েকটা ঢোক গিলে মাথা নিচু করে ফেলল, ধীর কণ্ঠে বলল, সাফিন ফোন করেছিল। তোহা নিশ্চুপ হয়ে যেতে সিরাতের চোখ বেয়ে পানি ঝরে পড়ল। কান্নারত কণ্ঠে বলল, উনি বলছেন আজকে সন্ধ্যায় নাকি নিতে আসবে আমাকে। না গেলে তুলে নিয়ে যাবে। টাকার গরম দেখাচ্ছে আবারও। তোহা খানিকটা চুপ থেকে হাসল। বলল, ধুর পাগলি, বাদ দে তো ওসব। তখন আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আমারও কিছু করার ছিল না। আর উনি ভয় দেখালেই তুই ভয় পেয়ে যাবি নাকি?
আমি আছি তো নাকি? উনি আসার আগেই আমরা সাউদার এনগেজমেন্ট পার্টিতে চলে যাব। চিল বস, জাস্ট চিল। সিরাতও খানিকটা হাসার চেষ্টা করল। বলল, আমিও সেটাই ভাবছি। আকাশ সে আজ ভরা বর্ষণে শিহরিত পরিবেশ। থমথমে স্নিগ্ধ আবহাওয়ায় কালো রাঙা শাড়ি পরে তৈরি হয়ে গেল সিরাত। তোহাও সেম কালারের শাড়ি পরে স্টাইল দিয়ে পিক তুলছে একের পর এক। সিরাত হাই হিলটা পরে ছাতা হাতে বেরিয়ে পড়ল তারা। সিরাত তোহা অন্তপ্রাণ, ওদের দুজকে সবাই হরিহর আত্মা বলেই জানে। তোহা হল সিরাতের বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে ওদের বন্ধুত্ব। সিরাতের নিজের বলতে ওর মামা মামি ছিল, কিন্তু তারা সিরাতকে জোর করে টাকার লোভে পড়ে বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছিল। তাই সিরাত বিয়ের রাতে পালিয়ে এসেছিল তোহার কাছে ঢাকাতে। আর এখন ও তোহার সাথেই তোহার বাড়িতে থাকে। তোহাও একা থাকে এখানে, এই ঢাকার শহরে তোহা চাকরির সূত্রে এসেছিল। আর সিরাতকেও চাকরি পেতে সাহায্য করেছিল। বলতে গেলে সিরাতের জীবনে তখন তোহাই ছিল একমাত্র অবলম্বন। রিমঝিমে বৃষ্টির শিহরণময় আবেশে ঢাকার শহরে এত জ্যাম থাকা সত্ত্বেও আজ কেমন শুনশান নীরবতা পালন করতে ব্যস্ত হয়ে পড়েছে সে। সিরাতের হাতটা শক্ত হাতে ধরে রোড ক্রস করতে নিতেই দুটো কালো রাঙা গাড়ি এসে তাদের সামনে এসে দাঁড়াল। সন্ধ্যা হওয়ার আবছা আলোয় গাড়ির ভিতরে থাকা সুদর্শন চেহারার মানবটিকে চোখ এড়াল না সিরাতের। চোখে মুখে একরাশ বিষণ্ণতা এসে ঝেঁকে বসেছে যেন তাকে। হয়তো কোনো এক সময় এই সুদর্শন মানুষটিকে তার হৃদয়ের গহীনে অজান্তেই জায়গা করে দিয়েছিল সে। এত ঠান্ডার মাঝেও ঘামছে সে। তোহা বিরক্তি নিয়ে তাকাতেই সাফিন গাড়ির কাঁচটা নামিয়ে দরজা খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সিরাত উঠে বসো তাড়াতাড়ি। 1 মিনিটও ওয়েট করতে চাইছি না আমি। তোহা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, সিরাত কারো সাথে যাবে না, আপনি আপনার মতো যেখানে খুশি যান। সাফিন ভ্রু জাগিয়ে এক পলক তোহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোহা, সিরাত এখনো আমার স্ত্রী। আমি ওকে ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু ডিভোর্স দেইনি। তাই আমি ওকে আমার সাথে নিতেই পারি। তুমি চাইলে তুমিও আমাদের সাথে যেতে পারো। সিরাত তোহার হাত ধরে ধীর কণ্ঠে বলল, আর যদি না যাই তখন কি হবে? সাফিন মাথায় জড়ানো কালো রাঙা হুডিটা খুলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। বৃষ্টির রেশে সাফিনের গোছানো চুলগুলোর ওপর তার উষ্ণতা ছুঁয়ে দিচ্ছে যেন। সিরাত শীতল দৃষ্টিতে সাফিনের দিকে তাকাতেই সাফিন মৃদু হেসে সিরাতকে পাজাকোলা করে নিল। সিরাত সাফিনের বুকে এলোপাথারি কিল ঘুষি দিতে থাকল। তোহা রাগ নিয়ে কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলে সাফিন কানে ব্লুটুথ লাগিয়ে তার পিছনে থাকা গাড়িটার উদ্দেশ্যে আদেশের স্বরে বলল, জুবায়ের মেয়েটাকে গাড়িতে তুলে নিও। যেখানে যাবে সেখানে নামিয়ে দিয়ে আসো। জুবায়ের বাদ সেধে বলল, কিন্তু স্যার, আপনাকে প্রোটেক্ট না করে মেয়েটাকে নিয়ে গেলে বড় সাহেব জানলে রেগে যাবেন তো। যেটা বলছি সেটা করো। ইটস মাই অর্ডার। ওকে স্যার। পিছনে থাকা গাড়িটা সামনে আসার সাথে সাথে সাফিন সিরাতকে নিয়ে চলে গেল। ম্যাম, উঠে বসুন। তোহা রাগান্বিত কণ্ঠে চোখ রাঙিয়ে বলে উঠল, যাব না। আপনি যান এখান থেকে। জুবায়ের সাফিনের ফোনে ফোন লাগিয়ে ব্লুটুথ অন করে বলল, স্যার, ম্যাম যাবেন না বলছেন। তুমি তাহলে কি করছো? তাকে ঠিক জায়গা মতো দিয়ে আসবে। আর বলবে তার বন্ধুকে ঠিক টাইমে পৌঁছে দিয়ে আসব। যাবেন না বলছে তো। কোলে নিয়ে নেও। ওকে। জুবায়ের গাড়ি থেকে বের হওয়ার আগেই তোহা চটজলদি বলে উঠল, না থাক। উঠছি, আপনি বসুন। গুড গার্ল। সিরাত গাড়িতে বসে বের হওয়ার জন্য ছটফট করতে থাকলে সাফিন হেসে উঠল। সাফিনের হাসির কণ্ঠ শুনে যেন সিরাত আরও রেগে যাচ্ছে।
মনে মনে 101টা গালি দিতে থাকল সাফিনকে। মুখ ফসকে বের হয়ে গেলেও ভালো হতো। কিন্তু রাগ ভয় দুটোই কাজ করছে এখন নিজের ভিতর। এখন আবার কি চাই আপনার আমার কাছে? আপনি না বলেছিলেন নানু আর নেই তো সিরাত, তোমার এই বাড়িতে আর প্রয়োজন নেই, তুমি তোমার মতো থাকতে পারো। তাহলে আবার এত বছর পর কোন নাটক শুরু করতে চলেছেন? সাফিন বিরক্ত হল। গম্ভীর কণ্ঠে বলল, চুপ থাকো সিরাত, কথা কম বলো। ড্রাইভিং করছি দেখতে পাচ্ছ না নাকি? সিরাত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, না চুপ থাকতে পারবো না আমি। কি করবেন আপনি? যা ইচ্ছে করুন গিয়ে। ভয় পাই নাকি আপনাকে আমি? সাফিন গাড়িটা থামিয়ে দিয়ে গাড়ির পেছনে থেকে ফার্স্ট এইড বক্সটা হাতে নিতে সিরাত চোখ বড় বড় করে তাকাল। একটু জোরেই বলে উঠল, ছুরি খুঁজছেন নাকি? মার্ডার করতে চাইছেন আমাকে? পুলিশ পুলিশ, হেল্প মি প্লিজ, এই লোক আমাকে মেরে ফেলবে, প্লিজ হেল্প। সাফিন রাগ নিয়ে টেপার ছুরি বের করে সিরাতের কাছে এগোতে সিরাতের গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে গেল যখন, তখন সিরাত তার চোখদয় ভয় বন্ধ করে ফেলল। এই লোক নিশ্চিত আমাকে মারার জন্যই নিয়ে যাচ্ছেন তার সাথে। মনে মনে সাফিন সিরাতের মুখের সাথে টেপটা এঁটে দিয়ে কেচি না থাকায় ছুরি দিয়ে বাকি টেপটা কেটে দিয়ে নিজের জায়গায় এসে বসল। সাফিন সরে গেছে অনুভব করতে পেরে সিরাত পিটপিট করে তাকাল। এবার ঠিক আছে? হাত পাও কি বাঁধতে হবে? না তুমি চাইলে আমি সেটাও করে দিচ্ছি, বলেই হাসল সাফিন। সিরাত সাফিনের কথা শুনে চোখ রাঙিয়ে সাফিনের দিকে তাকাল, যেন চোখ দিয়েই গিলে খেয়ে নেবে সাফিনকে। সাফিন গাড়ি স্টার্ট দিয়ে শীতল কণ্ঠে বলতে লাগল, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে মোটোই লাফালাফি চিৎকার চেঁচামেচি করবে না বলে রাখলাম। সেখানে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার পিছনে পিছনে হাঁটবে। সিরাত সাফিনের দিকে মুখ ভেঙিয়ে বলল, বই গেছে আমার শয়তান কা হাড্ডি। মনে 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 যা খুশি বলতে পারো সিরাত, কিন্তু প্রকাশ্যে বললে কিন্তু বিপদ। সাফিনের কথা শুনে সিরাত বলল, পাগল নাকি সিরাত, যে প্রকাশ্যে বলতে যাবে? মনে মনে কথাটা বলেই হাসিতে গড়াগড়ি খেলছে। ঝুম বৃষ্টির ভিতরেও সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজানো গোছানো রিসোর্টটা দেখে সিরাতের চোখ ছানাবড়া হয়ে গেল। সাফিন গাড়ি থেকে নামার আগেই ভিতর থেকে ওয়েটাররা দৌড়ে ছাতা হাতে এগিয়ে আসলে সাফিন সিরাতের দিকে ধীর চাহনিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, টেপটা কি খুলে দেব? না থাক, তোমার ট্যাপ রেকর্ড আবার শুরু করে দিবে তাহলে। নামো এখন। সিরাত দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসতে থাকল। সাফিন হেসে বলল, শাহনেওয়াজ সাফিন কখনো তার কথার খেলাপ করে না, বুঝলে সিরাত? চলো ভিতরে চলো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে ভিতরে। রিসোর্টের ভিতরে প্রবেশ করাতে সিরাতের মাথার উপর লালরাঙা গোলাপের পাপড়ি ঝরে পড়তে লাগল। সেদিকে ধীর চাহনিতে তাকাতে সাফিন হেসে বলল, খুশি হওয়ার কারণ নেই বুঝলে সিরাত, এগুলো কিছুই তোমার জন্য নয়। সাফিনের কথা শুনে সিরাত তেলে বেগুনে জ্বলে উঠল যেন। আমার মুখের টেপটা খালি খুলে দে শয়তান, তারপর বোঝাব সিরাত কি জিনিস। মনে মনে ভিতর থেকে কয়েকজন কালো রাঙা কোট পরা লোক এসে সাফিনের সাথে হ্যান্ডশেক করে কথা বলার সময় সাফিন সিরাতের কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, তুই তুকারি কেন করছো নিজের স্বামীকে? লক্ষ্মী বউয়ের মতো তুমি করে বলবে, নয়তো কি হবে সেটা তুমি খুব ভালো করেই জানো সিরাত। সিরাত সাফিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রাগে নাক লাল করে ফেলল। এ লোক জাদু টোনা জানেন নাকি? মনের কথা কিভাবে বুঝে যান?
সামনে থাকা কোট পরা লোকগুলোর মধ্য থেকে একজন সিরাতের দিকে হেসে হাত বাড়িয়ে দিতে দিতে বললেন, হ্যালো মিসেস শাহনেওয়াজ, নাইস টু মিট ইউ। সাফিন হাতটা নিজের দিকে ঘুরিয়ে আবারও হ্যান্ডশেক করে মৃদু হেসে বলল, উহুম, এই ভুল করবেন না মি শিকদার। ওই হাত শুধু এবং শুধুমাত্র শাহনেওয়াজ সাফিনের জন্য লিখিত। আপনি আমার সাথে হ্যান্ডশেক করুন। সিরাত সাফিনের দিকে নাক মুখের ভাবভঙ্গি অবাক হওয়ার মতো তাকাতে সাফিন মৃদু হেসে সামনে থাকা লোকগুলোর সাথে তার পরিচয় করাতে লাগল। এই চারজনকে দেখছ, এরা আমার খুব কাছের লোক, মানে আমার কলিগ মিস্টার শিকদার, মিস্টার চৌধুরী, মিস্টার রুবেল আর সিংহানিয়া। সিরাত সাফিনকে ভেঙিয়ে বলল, আমার কলিগ? হে আসছেন, কলিগ তো হবে ওই রাজনীতির সবকয়টা শয়তানের দলবল, আর তার লিডার হলেন আপনি। মনে মনে কথাটা বলেই হাসতে থাকল সিরাত। সাফিন সিরাতের দিকে শীতল চাহনিতে তাকিয়ে বলল, আর এই হলো মাই ডিয়ার, মাই ওয়াইফ মিসেস সিদরাতুল সিরাত। ওয়াইফ না ওয়াইফাই, এত বছর কই ছিল এত দরদ, এখন আসছেন অধিকার খাটাতে। কথাটা মনে মনে বললেও প্রকাশ্যে সিরাত তাদের দিকে তাকিয়ে মাথা নিচু করার মতো করে সালাম জানালে রুবেল বলে লোকটা সিরাতের দিকে তাকিয়ে তাকে পরখ করে বলল, আরে মিস্টার শাহনেওয়াজ, আপনার ওয়াইফের মুখে টেপ আটকে গেছে তো। সাফিন সিরাতের দিকে তাকাতে সিরাত চোখ গরম করে তাকালে সাফিন হেসে বলল, আরে কি বলবো ভাই বলুন। আমার বউ মানে সিরাত আমাকে এতটা ভালোবাসে যে মুখ খুলে দিলেই কানের কাছে এসে আই লাভ ইউ জান, সোনা, কলিজা বলে বলে কান ঝালাপালা করে দেয়। তাই কি আর করার, মুখে টেপ মেরে দিলাম। যতই হোক আমার বউয়ের এত প্রেম প্রেম ভাবটা আমি একান্তই একা পেতে চাই, লোকজন জানলে কেমন দেখায় না। কথাগুলো এক নিঃশ্বাসের সঙ্গে বলেই সাফিন ফেসটাকে লাজুক লাজুক করে ফেলল। সাফিনের এতগুলো মিথ্যা কথা একসাথে শুনে, তাও আবার যখন নিজের নামে। সিরাতের রাগে দুঃখে ইচ্ছে করছে সাফিনের গলাটা টিপে দিতে। বজ্জাত লোক একটা। মিথ্যার একটা লিমিট থাকা দরকার। আমি নাকি ওনাকে আই লাভ ইউ জান, সোনা বলেছি? মরে গেলেও বলবো না। সামনে থাকা লেকগুলো হেসে সিরাতের দিকে লজ্জার সহিত তাকিয়ে চলে গেলে সিরাত সঙ্গে সঙ্গে তার হাতের নখ দিয়ে গায়ের জোরে সাফিনের হাতে খামচি কেটে দিতে সাফিন আহ করে উঠল। তবুও মুখে হাসি ঝুলিয়ে বলল, উফ সিরাত, তোমাকে রাগলে যা লাগে না কি বলবো আমি, থাক বেশি বলে কাজ নেই, ভিতরে চলো। আচ্ছা যাক, তোমার মুখের টেপটা খুলে দিচ্ছি। বলেই টেপটা খুলে দিতে সিরাত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এতগুলো মিথ্যা কথা কেন বললেন আমার নামে আপনি? সাফিন সিরাতের কথা গায়ে না লাগিয়ে তার দিকে শীতল চাহনিতে তাকাতে সিরাত খানিকটা থমকে গেল। সাফিনের তৈলাক্তময় ফর্সা চেহারায় নাকের উপরে থাকা ছোট্ট কালো রাঙা তিলতায় চোখ যেতে শরীরের ভিতরে কেমন যেন মুচড়ে উঠল সিরাতের। আর কিছু বলতে পারল না সে। সাফিন মৃদু হাসল, ধীর কণ্ঠে বলল, ভারী দুষ্টু তো তুমি সিরাত। কেন? কিছু না, চলো ভিতরে চলো। গগনের বৃষ্টিভেজা শিহরণের শ্রাবণ সন্ধ্যাময় পরিবেশে রিসোর্টের সামনে তোহা গাড়িটা থামাতে বললে জুবায়ের একবার রিসোর্ট তো একবার তোহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ম্যাম এখানে নামবেন নাকি? তোহা বিরক্তির স্বরে বলল, তো না নামলে থামাতে বলেছি কেন? আজব। জুবায়ের একটা ঢোক গিলে মৃদু হাসল। বলল, আচ্ছা ঠিক আছে, চলুন ভিতরে চলুন। তোহা গাড়ি থেকে নামতে নিতে জুবায়ের ছাতা হাতে বেরিয়ে পড়ল। তোহার মাথার উপর ছাতা ধরাতে তেহা আর চোখে জুবায়েরের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? জুবায়ের কেশে উঠল, না ঠিক আছে আপনি চলুন।
তোহা সামনে আগাতে নিতে হাই হিল শাড়ির সাথে পেঁচিয়ে পড়ে যেতে নিতে জুবায়ের এক হাতে ছাতা সামলে তোহার কোমর জড়িয়ে ধরে ফেলল তাকে। শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ম্যাম কোলে নিতে হবে। তোহা চোখ রাঙিয়ে তাকিয়ে রাগ নিয়ে বলল, আমি বলেছি নিতে। হাত ছাড়ুন। সাফিনের চামচা আসছে হে। কিছু বললেন না? বলি না, এখন কথা না বাড়িয়ে ভিতরে গেলে চলুন, না গেলে আপনি আপনার জায়গায় যান। মেজাজ এমনিতেই বিগড়ে দিয়েছে আপনার ওই শাহনেওয়াজ না আনাজকপি। জুবায়ের তোহার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে পিছু ফিরে নিজের চুল নিজে টেনে ধরে মনে মনে বলল, মেয়ের সাহসটা কি! শাহনেওয়াজ সাফিনকে গালি গালাজ করছে। একবার যদি স্যার এসব শুনতে পারে তো হবে এর। হাই ভলিউমে মিউজিক আর বিভিন্ন কালারের লাইটার দিয়ে ভর্তি রুমটাতে প্রবেশ করতেই সবাইকে ডান্স করতে দেখে সাফিন সিরাতের হাতটা নিজের হাতের সাথে জড়িয়ে নিতেই সিরাত শীতল চাহনিতে সাফিনের দিকে তাকাল। সাফিন মৃদু হেসে গম্ভীর কণ্ঠে বলল, সামনে দেখো। স্টেজের দিকে আঙুল তাক করে দিতে সাদারাঙা লং ড্রেস পরিহিত সাউদাকে দেখে সিরাত চোখ বড় বড় করে ফেলল। একবার সাফিনের দিকে তো আরেকবার সাউদার দিকে তাকাল। সাউদা সিরাতকে দেখে হেসে ভিড় এড়িয়ে এগিয়ে আসলো তার দিকে। আরে দোস্ত, তুই এসে গেছিস। তোহা কোথায়? তোহার কথা ওঠাতে সিরাত সাফিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাগে ফুঁসতে থাকল। সাফিন সাউদার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আসছে, এখনই এসে পড়বে। তোমার বান্ধবীকে বলো এ রকম বাঘিনীর মতো আমার দিতে না তাকাতে। শাহনেওয়াজ সাফিন ওসব ভয় পায় না, বরং ভয় পাওয়ায়। সিরাত দাঁতে দাঁত চেপে রাগে সাফিনের দিকে তেড়ে আসতে নিতে সাউদা হেসে উঠল। বলল, ওহ গড সিরাত, কুল বেব্বি, জাস্ট চিল, আমি দেখছি তোহার ব্যাপারটা। সাউদা চলে যেতে সাফিন সিরাতের কোমর জড়িয়ে ধরে সিরাতকে আরও কাছে নিয়ে এসে মৃদু হেসে বলল, তোমার এই এত রাগ না যেটা তুমি দেখাও আমাকে, এতে কাজ হবে না। জড়িয়ে ধরে বলবা, সোনা থামো, দেখবে আমি অলরেডি থেমে যাব, এছাড়া বেহুদা রাগ দেখাতে আসবে না। জড়িয়ে ধরা মাই ফুট। পারলে আপনাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দিতাম মিস্টার শেহজাদের সাফিন। কিন্তু আজব সবকিছু, আপনি আমাকে আপনার কাজ শেষে নানু চলে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছেন, জেনেও আমি আপনাকে ভালোবাসি। হৃদয়ের গহীনে গেঁথে গেছেন আপনি, যেটার ক্ষত প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতে পারি আমি। মনে মনে কথাটা ভাবতেই চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল সিরাতের। কি ভাবছ? আচ্ছা, তুমি জানতে চাও না আমি তোমাকে এত বছর পর আবার আমার কাছে ডেকেছি কেন? সিরাত শীতল চাহনিতে সাফিনের দিকে তাকাতে সাফিন সিরাতের কপালের সাথে নিজের কপাল ঠেকাল। সিরাতের ঘন হয়ে আসা নিঃশ্বাসের স্পর্শ সাফিনের চোখে মুখে ছেয়ে যেতে সাফিন সিরাতের ঠোঁটে মৃদু কামড়ে দিল। সিরাতের বন্ধ চোখদ্বয়ের দিকে তাকিয়ে হেসে উঠল সাফিন। বলল, হাউ কিউট, ইটস সিক্রেট। এটা তোমাকে পৌঁছে দেওয়ার সময় বলবো ওকে। সাফিন ড্রিঙ্কসের দিকে চলে যেতে সিরাত ছলছল চাহনিতে সেদিকে তাকিয়ে থাকল। সিরাত, জানটা আমার, তুই এখানে। তোহা দৌড়ে এসে সিরাতকে জড়িয়ে ধরতে জুবায়ের ভ্রু জাগিয়ে তাদের এক পলক দেখে চারপাশে সাফিনকে খুঁজতে থাকল। তারপর সেও সাফিনের কাছে চলে গেল। স্যার, মেয়েটা তো এখানেই আসলো। বুঝলাম না কিছু। সাফিন হাসল। জুবায়েরের পকেট থেকে সিগারেট বের করে মুখে দিতে জুবায়ের সিগারেটটা দিয়াশলাই দিয়ে জ্বালিয়ে দিল। স্যার, বড় সাহেবের মেসেজ এসেছে, সে নাকি আজকে রাতে দেশের বাহিরে যাবেন। নির্বাচন সামনেই। এই সময় বড় সাহেবের নিজের জায়গা ঠিক রাখা জরুরি। সাফিন হাসল। সিগারেটের ধোঁয়া উড়িয়ে দূরপানে সিরাতের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, হুমম, ড্যাড আর যাই করুক তার মন্ত্রীর পদ থেকে নড়বড় হবেন না কখনো।
অন্ততপক্ষে যতদিন আমি বেঁচে আছি। আম্মাকে জানিয়ে দেও তার ছেলে ঠিক আছে। শাহনেওয়াজ সাফিনের কেউ টিকিটিও করতে পারবে না। জুবায়ের হাসল। হেই শালিকা কা শালি মেরি আথি ঘারওয়ালি। এসে পড়েছ, বাহ সুন্দর। সাফিন তোহার দিকে তাকিয়ে হাসলে তোহা বিরক্ত হল। সিরাতের হাত শক্ত করে নিজের হাতের সাথে জড়িয়ে রাখল। সাফিন সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দিতে সিরাত সেদিকে খুব মনোযোগ সহকারে তাকাল। হুট করে পাশ থেকে একটা ছেলে এসে সিরাতের দিকে ডান্সের জন্য হাত বাড়িয়ে দিতে সাফিন ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, সিরাত সামনে গিয়ে বাদিকে একটা স্টোর রুম আছে, এখান থেকে এক পা ছেলেটার দিকে গেলে তোমার হাত পা বেঁধে মুখে টেপ মেরে 7 দিন ওখানে বন্ধ করে রাখব। আর যে ছেলে তোমার দিকে হাত বাড়িয়েছে ডান্সের জন্য, তার হাত পা বাঁধা হবে না। ডিরেক্ট ভেঙ্গে দিয়ে এমন হাল করে ছাড়ব যে সকালে প্রত্যেকটা নিউজে শুধু একটা শোই হবে যে শহরে রিসোর্টে কোন এক ছেলের হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির রেশ শরীর বেয়ে শিহরণ বইয়ে দিলে গাড়ি থেকে নেমে পড়ল সিরাত। সাফিন এবার আর ছাতা হাতে সিরাতের জন্য নামল না। ড্রাইভিং সিটে হেলান দিয়ে তার দিকে মাদকময় চাহনিতে তাকাল শুধু। বৃষ্টির প্রত্যেকটা শিশির বিন্দু সিরাতের চুল বেয়ে সর্বাঙ্গে ঝরিয়ে দিচ্ছে। সাফিন এক হাতে সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে মৃদু হেসে পকেট থেকে একটা নীল খাম বের করে সিরাতের দিকে তাক করে ধীর কণ্ঠে বলল, তোমার পেমেন্ট। আর হ্যাঁ, কালকে ঠিক 9টায় তোমাকে নিতে আসব বউ। উম্মাহ, এবার যাও ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল লাগাবে। দেন 10 বার আই লাভ ইউ সোনা বলে ফোন কাটবে। কাজ নাই তো সিরাতের আপনাকে আই লাভ ইউ সোনা বলতে যাবে? তার থেকে সারারাত হিরো আলমের গান শুনে কাটিয়ে দেবে। মনে মনে কথাটা বলে নিজেই হাসতে থাকল। সাফিন পকেট থেকে তার ফোনটা বের করে বলল, হেই, তুমি হিরো আলমকে নিয়ে ভাবতাছ? OMG, হাহাহা। তুমি চাইলে আমি এক্ষুনি ওর গান প্লে করে দিচ্ছি। একটা মাত্র বউ আমার, তার মনের বাসনা পূরণ না করলে হয়? এই লোক আমার মনের কথাগুলো কিভাবে জেনে যান? ধুর, জিজ্ঞেস করব ওনাকে, নাকি মনে মনে ভাবাই বন্ধ করে দেব? ইটস সিক্রেট। তবে শুনো সিরাত, তোমার মনের কথা পড়ে ফেলা কোনো ব্যাপারই না, বুঝলে? কারণ তুমি আমার আত্মার সাথে মিশে আছো। আমি চাইলেই তোমাকে হাত পা বেঁধে এখন আমার সাথে নিয়ে যেতে পারি। কিন্তু আমি সেটা করব না, কারণ এখনো সেই সময়টা আসেনি। সিরাত সাফিনের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে রাগ নিয়ে বলল, আমি কোথাও যেতে টেতে পারবো না বলে রাখলাম কালকে। আর টাকা দেখাতে আসবেন না আমাকে। যখন প্রয়োজন ছিল তখন নিয়েছি, এখন প্রয়োজন নেই। সাফিন হেসে উঠল, বলল, বোকা বউ আমার, তোমাকে টাকা দেখাতে যাব কেন? আমার যাবতীয় সবকিছু তো তোমারই। এটা পেমেন্ট নাকি সেটা পরে দেখো। বাই দা ওয়ে, আমাদের বাসরটা এখনো হয়নি মেবি। আগেরবার তো নো টাসিং খেলা চলছিল। নো টেনশন জান্স, খুব শীঘ্রই আমাদের বাসর হবে। আর হ্যাঁ, ওইসব হিরো আলমকে নিয়ে ভাবা টাবা চলবে না। কি সুন্দর জামাই তোমার। তোমার তো আমাকে নিয়ে গর্ব হওয়া উচিত। কথাটা বলেই সাফিন চোখ মারতে সিরাত রাগে ফুঁসতে থাকল। হ্যাঁ, আপনাকে নিয়ে তো আমার গর্ভে গর্ভবতী হওয়া উচিত। বজ্জাত লোক একটা। ভাবেন সিরাত আপনার খেলার পুতুল। যখন ইচ্ছে বিয়ে করবেন, যখন খুশি ছুঁড়ে ফেলে দিবেন। এগুলো তো আপনার নেশায় পরিণত হয়েছে এখন আমাকে নিয়ে। মনে মনে কথাটা বললেও মুখ থেকে টু শব্দও বের করতে পারল না সে। সাফিন সিরাতের লাল হয়ে ওঠা ঠোঁটের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসল। ধীর পায়ে নিজেও গাড়ি থেকে নেমে পড়ল। সিরাতের খুব কাছে এসে তার কালো রাঙা কাজলে আঁকা চোখে চোখ রাখল। বৃষ্টির উষ্ণতায় সিরাতের চোখের প্রতিটি পাপড়িতে শিহরণ ঝরে পড়ছে।
সাফিন সেদিকে গভীরভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সিরাতের কোমর জড়িয়ে কাছে আনতে নিতে সিরাতের লালরাঙা ঠোঁটের সাথে সাফিনের ঠোঁট বাড়ি খেয়ে গেল। সাফিন মৃদু হেসে সিরাতের কানের কাছে মুখ এনে শীতল কণ্ঠে বলল, ইউ আর সো হট বেব্বি। সিরাত বিরক্ত হল। রাগ নিয়ে সাফিনকে নিজের থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলে সাফিন হেসে উঠল। বলল, উফ সিরাত, তুমি এত সহজেই রেগে যাও কেন? তোমাকে রাগাতেও আমার খুব ভালো লাগে, ট্রাস্ট মি জান। এই বলো না একবার জান আই লাভ ইউ। বলো না বলো না। সিরাত দাঁতে দাঁত চেপে সাফিনের দিকে চোখ রাঙিয়ে বলল, ছাড়ুন আমাকে। আপনার টাকা নিয়ে আপনি চলে যান এখান থেকে। আপনার কাজ তো এটাই যে যখন খুশি সিরাতের কাছে আসবেন আর যখন খুশি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবেন। এইসব আদিক্ষেতা আমাকে দেখাতে আসবেন না আর। সাফিন হেসে উঠল। তার বৃষ্টিতে ভেজা চুলে ঝাড়ি দিতে তার রিমঝিমে উষ্ণতা সিরাতের চোখে মুখে ছেয়ে গেলে সিরাত চোখ বন্ধ করে ফেলল। সাফিন সিরাতকে আরও কাছে টেনে এনে সিরাতের ঘাড়ের কাছের এলোমেলো হওয়া চুলগুলো সরিয়ে কিস করে সুযোগ বুঝে সিরাতের হাতে খামটা ধরিয়ে দিল। শীতল কণ্ঠে বলল, হাউ ফানি। তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু আমার ভালোবাসাকে সস্তা ভাববে না কখনো। ওটা রিয়াল। খুব সহজ তাই না? সাফিন সরে যেতে সিরাত ছলছল চাহনিতে সাফিনের দিকে তাকাল। সাফিন ভেজা শরীরে গাড়িতে উঠতে নিতে সিরাতও আর দাঁড়ালো না, হাতে থাকা নীল খামটা না দেখেই ছিঁড়ে টুকরো টুকরো করে সাফিনের দিকে ছুঁড়ে দিতে সাফিন হাসল। সাফিনের হাসি দেখে সিরাত রাগ নিয়ে বাড়ির ভিতরে ঢোকার সময় সাফিন বাঁধ সেধে ধীর কণ্ঠে বলল, শোন সিরাত। সিরাত থমকে দাঁড়াতে সাফিন শীতল কণ্ঠে বলল, ভালোবাসি তোমাকে। এটাই লেখা ছিল খামে। বাট মাই ব্যাড লাক, আমার বউ খামটা না দেখেই ছিঁড়ে ফেলেছে। সাফিনের শীতল কণ্ঠের রেশ সিরাতের কান ঘেঁষে পৌঁছাতে হাতে থাকা পার্সটা নিচে পড়ে গেলে পার্সের ভিতরে থাকা ফোনটা ভেঙে গুড়িয়ে গেলে সাফিন হেসে উঠল। বলল, 96। সিরাত রাগ নিয়ে পিছু ঘুরে তাকাতে সাফিন হাসতে থাকল। বলল, কুল বেব্বি। শাহনেওয়াজ সাফিনের বউ 96টা কেন 100টা ফোন ভাঙলেও তাকে কিনে দেওয়ার সামর্থ্য আছে তার। জাস্ট চিল। রাজনীতি ছেড়ে দিন তাহলে। সাফিন ভ্রু জাগিয়ে সিরাতের দিকে তাকাতে সিরাত হাসল। পারবেন না তো? ছেড়ে দেব কিনা জানি না, বাট শর্ত আছে আমার। কালকে যেখানে নিয়ে যাব সেখানে সবার সামনে আমাকে লিভ কিস করে বলতে হবে, জামাই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তখন ভেবে দেখব। সিরাত চোখ বড় বড় করে তাকাল। কি? কিহনা জিহ বেব্বি। এখন নেওয়া আমার এই ফোনটা রাখো নিজের কাছে, আমি কালকে ফোন কিনে দেব। নয়তো সারা রাত জ্বালাব কাকে? আপনার ফোন আমি কেন নেব? তোমার এই একটা প্রবলেম বুঝলে সিরাত। বেশি বেশি কথা বলো। আর একটা কথা বললে এখনই হাত পা বেঁধে আমার সঙ্গে তুলে নিয়ে গিয়ে বাসর করব। তখন ভালো হবে না বলো? সিরাত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সেই শখ তোর কখনো পূরণ হবে না শয়তান। কিরে সাফিন, বৃষ্টিতে ভিজেছিস কেন? এক তুই আর এক তোর বাপ। সারাক্ষণ জ্বালিয়ে রেখেছিস আমাকে। এই মারামারি খুনাখুনি আর ভালো লাগে না আমার। শখ করে ছেলের বউ এসেছিল ঘরে, তাকেও তাড়িয়ে দিলি। নিজের আম্মা আমেনা বেগমের কণ্ঠে উৎকণ্ঠা শোনাতে সাফিন হাতে থাকা গাড়ির চাবিটা সোফায় ছুঁড়ে মেরে আমেনা বেগমকে চোখ মেরে বলল, ওহ আম্মা, আমি তো তোমার একমাত্র ছেলের একমায় বউয়ের সাথেই ডেটে গেছিলাম। ড্যাড আজকে রাতের ফ্ল্যাটে বেরিয়ে পড়েছে মেবি এতক্ষণে। আমেনা বেগমের চোখে মুখে খুশি চিকচিক করে উঠল। বলল, রাখতো তেরো বাপের কথা। এর আগে কি বললি সেটা বল। তুই সিরাতের কাছে গেছিলি। কেমন আছে মেয়েটা?
ফ্রেশ হয়ে আসছি, তুমি বসো, আমি এই যাচ্ছি আর এই আসছি, তারপর সব বলবো। সাফিন উপরে চলে যেতে আমেনা বেগম টিভি ছেড়ে সোফায় বসে পড়লেন। স্যার, ছেলেটার হাত পা ভেঙে দিয়েছি, এখন নদীতে ভাসিয়ে দেব নাকি? সাফিন ফোনটা লাউডে রেখে ওয়াশরুমে বসে বলল। না, হাসপাতালে অ্যাডমিট করে সেল লাগিয়ে দেও, যে ছেলেটা নির্বাচনে পেদানি খেয়েছে আর শাহনেওয়াজ সাফিনের উদার মন তাকে হাসপাতালে অ্যাডমিট করে দিয়েছে। জুবায়ের হেসে উঠল, বলল, আপনার জবাব নেই স্যার, এলেম আছে বলতে হবে। সাফিন হাসল, বলল, শাহনেওয়াজ সাফিনের বউয়ের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখটাও উপরে নেওয়া হবে। জুবায়ের হাসল। সাফিন, তুই ছেলেটাকে ঠিক টাইমে হাসপাতালে অ্যাডমিট করে খুব ভালো করেছিস আব্বা। দেখ ছেলেটার কি অবস্থা করছে কারা যেন। সকাল সকাল নিউজে খবরটা ছেপে যেতে বাঁকা হাসল সাফিন। সাদা রাঙা টি শার্ট পরে নিজের ব্রাউন রাঙা চুলে সাইড দিতে দিতে নিচে নামল সে। নিউজ ফিডে কালকের ছেলেটার হেডলাইন হয়ে গেলে ভ্রু নাচিয়ে নিজের আম্মার দিকে তাকিয়ে বলল, জানোই তো আম্মা, তোমার ছেলে মানুষের বিপদের বন্ধু, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মন্ত্রীর ছেলের কাজ, তাই না? যাই হোক, তোমার ছেলে তার বউয়ের কাছে যাবে, টিফিন কেরিয়ার করে দাও, তার বউকে এত সকালে রান্না করতে হবে না তাহলে। আমেনা বেগম হাসলেন, বললেন, এমন না করে মেয়েটাকে বাড়িতে নিয়ে আয়। সাফিন হাসল, বলল, খুব শীঘ্রই। আমেনা বেগম রান্নাঘরের দিকে চলে গেলে কালো রাঙা ড্রেস পরিহিত দুইজন গার্ড সাফিনের কোট আর ঘড়ি নিয়ে এগিয়ে এসে পরিয়ে দিলে সাফিন তাদের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলল, সিরাতকে তো চিনো? জি স্যার। গুড, তাহলে আজ থেকে টানা 3 দিন দিনরাত ওর বাড়ির সামনে গার্ড দিবে। জুবায়েরের পরে এই দুইজন সাফিনের খুব কাছের লোক, মোহন আর হেলাল। সাফিনের কথা শেষ হওয়া মায়ে হেলাল চোখ নিচু করে মৃদুস্বরে বলল, বড় সাহেবের অবর্তমানে বাড়ি ছেড়ে বাহিরে পাহারা দিতে যাওয়া ঠিক হবে না বোধ হয়। সামনে নির্বাচন, যে কোনো সময় অ্যাটাক হতে পারে বাড়ির উপর। সাফিন হেসে উঠল, শাহনেওয়াজ সাফিন ওসব ভয় করে না। আর আমার মন বলছে খুব শীঘ্রই সিরাতের উপর অ্যাটাক হতে পারে। কিন্তু শাহনেওয়াজ সাফিন যতদিন বেঁচে আছে ততদিন তার কলিজায় কেউ আঁচও ফেলতে পারবে না। যেটা বলছি সেটা করো। ইটস মাই অর্ডার। আচ্ছা স্যার। সাফিন হাসল। জান, উঠো, রান্না শেষ, অফিস যাবি না আজ? তোহা সিরাতের দিকে পিটপিট করে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। জান, 10 মিনিট ওয়েট করো। রাখো, তোর ওয়েট ফোয়েট করতে পারতাম নাই, প্রমোশন। তোহা তড়ি ঘড়ি করে উঠে বসল। সিরাত হাসতে থাকল, বলল, সেই ছিল দোস্ত, প্রমোশনে কি পারে। তোহা চোখ মুখ ভার করে মৃদু হেসে সিরাতের দিকে বালিশ ছুঁড়ে দিতে সিরাত ক্যাচ নিয়ে বলল, দিস ইজ নট ফেয়ার দোস্ত। ধুর, ভালো লাগে না। যা, ফ্রেশ হয়ে আসো। 1 মিনিট টাইম, দ্রুত যাবি। ওকে বেব্বি, যাচ্ছি আমি। সিরাত হেসে উঠল। সকাল সকাল কলিং বেল বেজে ওঠাতে সিরাত বিরক্ত হল। গ্যাসে ভাজির তরকারিটা পাওয়ার স্লো করে দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে দিতে সাফিন ভ্রু নাচিয়ে বলল, মাই গুডনেস বেবস, আমার বউ এত সকালে উঠে? আমি তো জানতামই না। এ ছাগল আবার সক্কাল সক্কাল হাজির হলো কেন? শয়তানে টানে মনে হয়। মনে মনে কথাটা বলে দরজা ছেড়ে দিতে সাফিন ফিত্রে ঢুকে পড়ল। কি চাই এখানে? সাফিন রুমটার চারপাশ দেখতে থাকলে জুবায়ের কেরিয়ার বাটিটা টেবিলে রাখলে সিরাত সেদিকে এক পলক তাকিয়ে সাফিনের দিকে তাকাল। বলল, সকাল সকাল চলে এলেন যে? কালকেই বলেছিলাম, আমার আবার বউকে ছাড়া ভালো লাগে না বেব্বি। বউয়ের এই গোল গোল গালে চুমু না খেলে ঘুম হয় না, এতদিন যে কিভাবে থেকেছি সেটাই ভাবছি এখন।
যাই হোক, খবর শুনেছ? সিরাত ভ্রু জাগিয়ে তাকিয়ে বলল। কিসের খবর? আরে বউ আমার খবরই দেখেনি। জুবায়ের: জি স্যার। সাফিন সিরাতের কোমর জড়িয়ে ধীর কণ্ঠে বলল। নিউজটা দেখাও আমার বউকে। জুবায়ের পকেট থেকে ফোনটা বের করে সিরাতের সামনে ধরতে দেখল। নির্বাচনে মার খেয়ে একটা ছেলের হাত পা ভেঙে নদীতে ভাসানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে শাহনেওয়াজ সাফিন তাকে নদীতে ফেলার আগে উদ্ধার করে হাসপাতালে অ্যাডমিট করেন। সিরাত ফোনটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে জুবায়েরের হাত থেকে ফোনটা নিজের হাতে নিতে সাফিন হাসল। বলল, এবার বুঝতে পারছো সিরাত? তোমার দিকে যে ছেলে চোখ তুলে পর্যন্ত তাকাবে তার ঠিক এমন অবস্থা করে ছাড়বো আমি। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এটা? বাড়াবাড়ির আর দেখেছ কি তুমি? এবার দেখবে যে তোমার বর তোমার জন্য কি কি করতে পারে। ভরা অফিসের একগাদা লোকের সামনে সাফিন সিরাতকে লিপ কিস করাতে সবাই চোখ নিচু করে হাসতে থাকল আর হাত তালি দিতে থাকল। সিরাত চোখ বড় বড় করে তাকিয়ে দুই হাত দিয়ে সাফিনকে ঢেলে সরিয়ে দিতে সাফিন হাতের উল্টো পিঠে তার ভেজা ওষ্ঠদয় মুছে হেসে সিরাতের দিকে তাকাল। এতগুলো মানুষের সামনে এইভাবে সাফিন তাকে অ্যাটাক করবে কল্পনাতেও আনেনি সিরাত। প্রচণ্ড রাগ আর লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে যেন তার। উফ সিরাত, তোমাকে টাচ করার সাথে সাথে তোমার শরীরে যে কারেন্টটা লাগে না ওটা কিন্তু জোস বেব্বি। অবশ্য এটা তো প্রথম নয় আমাদের, তাই না? সিরাত মাথা নিচু করে চারপাশে না তাকিয়ে রাগের কণ্ঠে বলল। চুপ করবেন আপনি? সবাই দেখছে এখানে। নয়তো আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আপনি থাকুন। সাফিন হাসল। বলল, দেখুক, দেখানোর জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। বাট ভুলেও এখান থেকে যাওয়ার চেষ্টা করো না জান। তুমি এখানে এসেছ। শাহনেওয়াজ সাফিনের হাত ধরে আর গেলেও তার হাত ধরেই যেতে হবে তোমাকে। নয়তো কি হবে সেটা তো জানোই বেব্বি। সাফিন হেসে উঠলে সিরাত তার দিকে রাগ নিয়ে তাকিয়ে ফুঁসতে থাকল। একটা বার, জাস্ট একটা বার যদি আমি সুযোগ পেতাম না বেব্বি, তো তোমাকেই হাত পা বেঁধে উগান্ডা পাঠাই দিতাম। মনে মনে কথাটা বলে রাগে নাক লাল করে ফেলল সিরাত। চেয়ারের উপর পায়ের উপর পা তুলে সাফিন তার দুই হাতে নিজের ব্রাউন রাঙা চুলে মৃদু টেনে ধরতে ডোরের কাঁচ সরিয়ে সিরাত রুমে প্রবেশ করাতে সাফিন হাসল। বলল, সিরাত সিরাত সিরাত, তোমাকে যতবার ডেকেছি তুমি তো আসলে না। কি হলো বেব্বি, দরজা আটকানো দেখে সেই তো আমার কাছেই আসতে হলো তোমাকে। তো বলো সিরাত, কি খাবে তুমি? চা, কফি, নাকি আমার আদর? সাফিনের কেবিনে পা রাখার সঙ্গে সঙ্গে তার এমন ধারা কথা শুনে সিরাত বিরক্তি নিয়ে তার দিকে তাকাল। বলল, এখানে আমাকে এনেছেন কেন আগে সেটা বলুন। সাফিন বসা থেকে উঠে এসে ডোরের কাঁচটা ভিতর থেকে লক করে সিরাতের খুব কাছে এসে তার দিকে ঝুঁকে দাঁড়াল। মৃদু হেসে বলল, শাহনেওয়াজ সাফিনের বউ অন্যের অফিসে চাকরি করবে সেটা তো হবে না সোনা। তাই দেখো তোমার জন্য এই পুরো অফিসটা কিনে নিলাম। তবে হ্যাঁ, এখানে তোমার কাজ হবে শুধু আমাকে নিয়ে। আমাকে চুমু খাবে, জড়িয়ে ধরবে আর আদর করবে। ব্যাস এটুকু তোমার রেগুলার কাজ। বাকিটা আমি সামলাব। সিরাত রাগে সাফিনকে সরিয়ে দিতে চাইলে সাফিন সরল না, বরং সিরাতের দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে সিরাতের কপালে ভরাট ভাবে চুমু খেলে। গরম উষ্ণতায় সিরাত চোখ বন্ধ করে ফেলল। সাফিনের শরীরের পারফিউমের মিষ্টি স্মেল নাকের কাছে এসে বাড়ি খেয়ে গেলে সিরাতের সমস্ত শরীরে শিহরণ বয়ে গেল যেন। ছাড়ুন আমাকে। না, সেটি হচ্ছে না। বলছি তো ছাড়ুন। সাফিন হাসল। বলল, আর যদি না ছাড়ি তখন কি হবে? চুমু খাবে? টেল মি বেব্বি।
সিরাত বিরক্ত হল। রাগ নিয়ে বলল, বাজে বকা থামান। আর আমাকে ছাড়ুন। লাগছে আমার। লাগুক। সাফিনের নিমেষহীন উড়ে সিরাত চোখ তুলে সাফিনের দিকে তাকাল। দীর্ঘক্ষণ দুটি চোখের মিলন হতে হেসে উঠল সাফিন। মৃদুস্বরে বলল, ওয়াহ বেব্বি, তোমার ও ইয়ার চোখের রেশ যতটা না শীতল এবং কোমল তার থেকেও বেশি ভয়ঙ্কর। এই চোখের বিষে শাহনেওয়াজ সাফিন প্রতিনিয়ত ন হতেও রাজি। দোস্ত, আমাকে একটু গ্রামের বাড়িতে যেতে হবে যান। বেশি দিন না, 2 দিন পর ফিরে আসব। তুই চাইলে আমার সাথে যেতে পারিস। আম্মা অনেক অসুস্থ নাকি? জুলিয়া ফোন করে জানালো আমাকে। মাথা কাজ করছে না রে, কি করব এখন? জুলিয়া তোহার বোন। তোহা জামা কাপড় গোছাতে গোছাতে কথাগুলো বলতে থাকলে সিরাত বিছানার উপর আসন দিয়ে বসে তোহার সাথে হাতে হাত লাগিয়ে গোছাতে লাগল। বলল, ওকে বেব্বি, সবকিছু ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করিস না তুই। বাট আমি অনেক মিস করব তোকে। সিরাত চোখ মুখের ভঙ্গি কাদো কাদো করে তাকাতে তোহা সিরাতকে জড়িয়ে ধরল। বলল, টেনশন করিস না জান, আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তুই গেলে আমার সাথে চল। সিরাত গালে হাত দিয়ে বলল, না থাক, তুই যা, আমি এখানে দেখছি। বাড়ি একেবারে ফাঁকা রাখা ঠিক হবে না। সেটাও ঠিক বলেছিস, সাবধানে থাকবি কিন্তু। সময় করে খাবারটা খাবি। আমি কিন্তু বারবার ফোন করব বলে রাখলাম। বাই দা ওয়ে, ওই আনাজকপি তোকে ফোন কিনে দিয়েছে। সামথিং রং সিরাত? সিরাত লজ্জা পেল। নাক লাল হয়ে উঠলে মৃদু হেসে বলল, তেমন কিছু না। তোহা হাসল। বলল, একটা মাইর দিব বুঝলি। আমি কি ঘাস খেয়ে চলি যে বুঝতে পারবো না? যাই হোক, টেক কেয়ার বেব্বি। এবার যা করবি ভেবে করিস। সিরাত তোহাকে জড়িয়ে ধরে বলল, ওকে মা আমার, তুইও তোর খেয়াল রাখবি। আর পৌঁছেই আমাকে ফোন লাগাবি। যান। বাস স্টপে এসে দাঁড়াতেই কালো রাঙা গাড়ি এসে তোহার সামনে থামলে তোহা জুবায়েরকে দেখে মৃদু হেসে বলল, চামচা এখানে তাহলে বসো, নিশ্চয়ই আশেপাশেই আছে। জুবায়ের হেসে উঠল। বলল, উপর মহল থেকে করা আদেশ আছে আপনাদের দুজনকে চোখে চোখে রাখা। তাই বুঝি? তো এখানে কি কাজ? গাড়িতে উঠে বসুন ম্যাম, স্যার পাঠিয়েছেন আমাকে। ভাবির একমায় বেস্ট ফ্রেন্ড আপনি। আপনার জন্য স্পেশাল গাড়ি। তোহা ভ্রু জাগিয়ে ফেলল, বলল, আপনার স্যার মানে শাহনেওয়াজ সাফিন? তাকে বলবেন আমার জানকে আবারও কষ্ট না দিতে। ও বড্ড সহজ সরল। সামনে যেটা দেখায় ওটা ওর বাচ্চামো। জুবায়ের মৃদু হেসে গাড়ির দরজা খুলে দিলে তোহা ব্যাগটা পিছনে রেখে বসে পড়ল। দক্ষিণা উত্তরা হাওয়ায় আকাশের কোলে মেঘে ছেয়ে গেলে রিমঝিমে বৃষ্টিতে ভিজে উঠল শহর। রাত এখন গভীরে গিয়ে। কারেন্ট না থাকায় সিরাত কোনো রকম ক্যান্ডেল জ্বালিয়ে বিছানার উপরে উবু হয়ে শুয়ে একটা উপন্যাসের বই খুলে বসেছে। মাথার মধ্যে তোহার চিন্তা ঘোরপাক খাচ্ছে তার। মনটা ঠিক মানতে চাইছে না। এই নিয়ে 5টা ফোন কল দিয়েছে তোহাকে, কিন্তু বন্ধ বলছে ফোন। টেনশন কমাতেই উপন্যাসের বই খুলে বসা। হুট করে দরজায় ঘন ঘন কলিং বেল বেজে ওঠাতে দরজার দিকে ভয় নিয়ে ধীর চাহনিতে তাকালো সে। সিরাত দরজা খোলো। অস্পষ্ট স্বরে চিরচেনা কণ্ঠ ভেসে আসাতে দ্রুত বিছানা ছেড়ে উঠল সিরাত। দরজা খুলে দিতে সাফিনের রক্তে ভেজা হাতটা দেখে কেঁপে উঠল সে। কিছু বলার আগেই সাফিন সিরাতকে জড়িয়ে ধরতে সিরাত রীতিমতো শক খেয়ে গেল তাকে এই অবস্থায় দেখে। কাদো কাদো কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এত রক্ত এলো কিভাবে? আল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? এমনটা কিভাবে হলো? সিরাতের চোখ বেয়ে অশ্রু ঝরে পড়াতে সাফিন মৃদু হাসল। বলল,
সামান্য গুলি হাত ঘেঁষে বেরিয়ে গেছে। কান্নাকাটি করো না যান। আপনাকে কতবার বলেছি রাজনীতি ছেড়ে দিন, এসব আর ভালো লাগে না। হয় আপনি রাজনীতি ছাড়বেন নয়তো আমাকে ছেড়ে দিন। আল্লাহ, কতটা রক্ত ঝরেছে। সিরাত কেঁদে উঠলে সাফিন সিরাতের ঘাড়ের কাছে ঠোঁট ছুঁয়ে চুমু খেল। হেসে বলল, সামান্য গুলি লেগেছে, মরে তো যায়নি। এত কান্নাকাটি করো না বেব্বি, জাস্ট চিল করো। সিরাত রাগ নিয়ে সাফিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপ, একদম চুপ, এসব কথা আর কখনো বলবেন না। আর একটাবার এসব কথা বললে আমি আজ আপনাকে হাত পা বেঁধে টয়লেটে আটকে রাখব। সাফিন হেসে উঠল, বলল, রিয়েলি সিরাত? কুকুরটা আমাকে পেছনে থেকে অ্যাটাক করেছে, সামনাসামনি আসার সাহস নেই ওর। এসব ছোটখাটো আঘাতে শাহনেওয়াজ সাফিনের টিকিটিও হয় না বুঝলে। সিরাত ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসাতে সাফিন তার পরনে পরিহিত কালো রাঙা শার্টটা খুলে বিছানার পাশে রাখল। ক্যান্ডেলের হলদেটে আলোয় সাফিনের জিম করা ফর্সা বডির দিকে ধীর চাহনিতে তাকাতে সিরাতের ভেতরটা কেমন মুচড়ে উঠল। বুকের ভিতর কেমন জ্বলছে তার, যেন আঘাতটা সাফিন নয়, সিরাত নিজে পেয়েছে। কান্নাভেজা চোখদয় নিচে নামিয়ে সাফিনের পাশে বসে হাতে স্যাভলন লাগিয়ে ড্রেসিং করে দিল জায়গাটা। সাফিন সিরাতের দিকে তাকিয়ে হাসছে শুধু। মনে আছে বেব্বি, আমাদের প্রথম দেখা, সেই বাস থেকে? সেদিনও তুমি আমার শরীরে রক্ত দেখে কেঁদেছিলে। তোমার এই আবেগী কান্নাটা না আমার প্রচুর ভালো লাগে। ইচ্ছে করে চুমু খেয়ে তোমার চোখের জল মুছে দেই। ট্রাস্ট মি। সিরাত লজ্জা পেয়ে গেলে সাফিন হাসল। হুট করে সাফিনের ফোনটা বেজে উঠাতে ফোনের স্ক্রিনে ড্যাড লেখা দেখে মৃদু হাসল সাফিন। হাই ড্যাড, কেমন আছো? ওপাশ থেকে গম্ভীর এবং ভয়ার্ত কণ্ঠে মোস্তাফা সাহেব বলে উঠলেন, তোমাকে অ্যাটাক করেছে নাকি? কোথায় তুমি? আর জুবায়েরই বা কোথায়? আমি বুঝতে পারছি না সাফিন, তুমি এতটা বিচক্ষণ হয়েও এই ভুল করলে কিভাবে? তোমার আম্মা কেঁদে কেটে শেষ, ফোনটাও তুলছিলে না তুমি। এতটা কেয়ারলেস হও কিভাবে তুমি? অ্যাটাকটা ঠিক আমাকে করতে চাইনি সে ড্যাড, কিন্তু ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছে সে। 1 ঘন্টা শুধু ড্যাড। যে আমাকে অ্যাটাক করেছে তাকে খুঁজে বের করব, দেন তার লাশ কালকে সকালে নদীতে ভাসবে। তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। মোস্তফা সাহেব হাসলেন। সাফিনের কথা শুনে কেঁপে উঠল সিরাত। ভয়ের কণ্ঠে বলল, কি করবেন আপনি? আমি বলছি আপনি কিচ্ছু করবেন না। প্লিজ রাজনীতি ছেড়ে দিন আপনি। সাফিন হাসল, বলল, আমি কিছুই করব না বেব্বি, তুমি ভেবো না। তোমার মনে আছে আমাদের প্রথম লিভ কিসের কথা? সেই স্বাদ। সিরাত কানে হাত চেপে ধরে বলল, আপনার বাজে বকা থামাবেন? ভালো লাগছে না আমার কিছু? তাহলে চুমু দেই, আমি ঠিক হয়ে যাবে। স্বামীর চুমু খেলে যে কোনো মেয়ের মুডই আপনা আপনি ভালো হয়ে যায়। লাইক বি ট্রাই। প্লিজ প্লিজ যান, জাস্ট অনটা কিস করব। সিরাত রাগ নিয়ে তাকাতে সাফিন হেসে উঠল, বলল, উফ সিরাত, তোমার এই লাজুক দৃষ্টিতে রাগী রাগী ভাবটা অজোস। সেই প্রথম দেখায় লাভ লাইন। অতীত। বস, আজকে নতুন একটা পাখি পেয়েছি। মনে হয় বিয়ে থেকে পালিয়ে এসেছে শহরে। নতুন মনে হচ্ছে এখানে। গায়ে বিয়ের বেনারসি, এমনকি হাতে থাকা ব্যাগেও কিছু স্বর্ণ পাওয়া গেছে। বাসস্টপ থেকে তুলে এনেছি। ওকে নিয়ে 500 জন ডান। এবার আপনি পারমিশন দিলেই বিদেশে পাচার করা যাবে। অন্ধকার ঘরটাতে কালো রাঙা শার্ট পরিহিত লোকটা দেয়ালের সাথে হাত ঠেকিয়ে হেসে উঠল। গম্ভীর কণ্ঠে বলল, গুড জব তুহিন।
মেয়েটার জ্ঞান আছে নাকি এখনো অজ্ঞান? ভিতরের রুমে আছে, চলুন দেখে আসবেন। লোকটা অন্য হাতে থাকা সিগারেটটাতে একটা টান দিয়ে তার ধোয়া অন্ধকার রুমটাতে উড়িয়ে দিয়ে হেসে উঠল। বলল, এবার দেখা যাবে মন্ত্রী সাহেব কিভাবে এই মেয়েগুলোকে বিদেশে পাচার করা থেকে আটকান। হাহাহা। শ্রাবণ রাতের বৃষ্টিভেজা কান্নায় ভিজে উঠেছে আজ শহর। ক্ষণে ক্ষণে আকাশের গর্জনপাত কানের কাছে এসে বাড়ি খেয়ে যেতে হুঁশ ফিরল সিরাতের, মাথাটা কেমন ভার হয়ে আছে তার। পিটপিট করে তাকাতে চারপাশে বিদঘুটে অন্ধকার দেখে রীতিমতো ভয় পেয়ে গেল সিরাত। এটা কোথায় আমি? ভয়ের সহিত চারপাশে এক নজর চোখ বুলালে শুধু আবছা কালয় ঢাকা অন্ধকারের দেখা মিলতে হতাশ হল সে। তবুও সাহস জুগিয়ে যখন উঠতে নিল তখন নিজেকে বাধা অনুভব করল। চমকে উঠল সে। হুট করেই কান্না এসে ভর করল চোখের কোণে। হাত পা এমনকি মুখটাও বাধা অবস্থায় নড়তেও পারছে না সিরাত। কোনোভাবে একটু মোড়ামুড়ি করাতে নিজের পাশে আরও কয়েকজনের জ্ঞানহীন শরীরের অনুভব করতে পেরে আরও ভয় পেয়ে গেল সিরাত। তার মানে সে একা নয়, আরও অনেকে রয়েছে এখানে। ভয় কয়েকটা ঢোক গিলল সিরাত। তার যতটুকু মনে আছে সে বিয়ের আসর থেকে পালিয়ে বাসে উঠেছে আর বাস থেকে নেমে তোহাকে ফোন করেছিল। তারপর নাকের কাছে মিষ্টি একটা স্মেল অনুভব করল। আর কিছু মনে করতে পারল না সে। কয়েকজনের পায়ের আওয়াজ অনুভব করতে কান পেতে রাখল সেদিকে, এদিকেই আসছে হয়তো। ভয়ে নিঃশ্বাস ঘন হয়ে আসলো সিরাতের। বুক চিরে একরাশ কান্না বেরিয়ে আসতে চাইছে তার। হুট করে দরজা খোলার আওয়াজ আসাতে দ্রুত চোখ বন্ধ করে নিয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে থাকল সিরাত। সমস্ত শরীর কাঁপছে তার। হলুদরাঙা লাইটারের আলো চোখে মুখে ছেয়ে যেতেও দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে রাখল সে। কি জিনিস এনেছিস রে তুই? এটাকে পাচার করতে পারলে তো কথাই নেই। সাহেব খুব খুশি হবেন। এবার খুশি তো বসো। খুশি মানে খুব খুশি। চোখ বন্ধ করে নিজেকে নিয়ে গম্ভীর কণ্ঠের ভারী ভারী কথাগুলো শুনে যেন কান থেকে ধোঁয়া বের হচ্ছে সিরাতের। খুব ভালোভাবেই বুঝতে পারছে সে কিডন্যাপড হয়েছে। বন্ধ চোখদয় বেয়ে নোনাজল ঝরে পড়তে থাকল তার। জুবায়ের বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলো লোক লাগিয়ে। আরও লোক আনার ব্যবস্থা করো দরকার পড়লে। সাফিনের গম্ভীর কণ্ঠস্বর শুনে জুবায়ের মাথা নিচু করে বলল, স্যার, সব দিক থেকেই ঘিরে ফেলা হয়েছে। জানা নেই ভিতরে কতজন অসহায় মেয়ে রয়েছে। কিন্তু নিশ্চয়ই পালের গোদাগুলো এখনো ভিতরেই আছে। হেসে উঠল সাফিন। বলল, নির্বাচনের আগে মন্ত্রীর লেজে পা দিতে আসছে আবার। ভেবেছে এসব করে মন্ত্রীর ফেস লস করবে সবার সামনে। এই মুখোশের আড়ালের লোকটা হয়তো জানে না মন্ত্রীর পিছনে তার বাঘ রয়েছে। এই শাহনেওয়াজ সাফিন যতদিন বেঁচে আছে ততদিন হাজার চেষ্টা করলেও ড্যাডের টিকিটিও করতে পারবে না কেউ। অ্যাটাক হিম। একটাকেও ছাড়বে না, সব কটাকে গুলি করে উড়িয়ে দেবে। কালকে সকালের সেরা হেডলাইন হওয়া চাই। হাসল জুবায়ের। একসাথে কয়েকটা গুলির শব্দ কানের কাছে বিকটভাবে পৌঁছাতে কেঁপে উঠল সিরাত। মুখের ভিতরে থাকা কাপড়টার কারণে কাঁদতেও পারছে না ঠিক করে। অনবরত পানি গড়িয়ে পড়ছে শুধু চোখ বেয়ে। আল্লাহ, এ আমি কোথায় ফেঁসে গেলাম? রক্ষা করো তুমি আমাকে। বাধা পা দুটো কিছুক্ষণ ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকল সে। বস, মেয়েগুলোকে এখনই এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অনুমান করতে পারছি বাড়িটা পুরো চারদিক থেকে ঘিরে ফেলেছে মন্ত্রীর ছেলে। ড্যাম ইট, এই শাহনেওয়াজ সাফিনকে আমি দেখে নেব। ওর জীবনের বিনাশ না দেখা পর্যন্ত আমার শান্তি হবে না। দ্রুত মেয়েগুলোকে ওঠানোর ব্যবস্থা কর। আমি যাচ্ছি এখান থেকে। ধরা পড়ে গেলেও ভুলেও যদি আমার নাম নিয়েছিস তো সাফিনের হাতে গুলি না খেলেও আমার হাতে ঠিক খাবি। রিমেম্বার দ্যাট।
দ্রুত হাত চালা। বাকিদের ইনফরমেশন কর। আমি SRকে জানাচ্ছি। কালোরাঙা অবয়বটা দেয়াল টপকে কোনোমতে বেরিয়ে গেলে গলা শুকিয়ে গেল তুহিনের। মাত্র 10-15 জন লোক নিয়ে 500 অজ্ঞান মেয়ে এই পুরনো বাড়ি থেকে বের করা অতটাও সহজ কাজ নয়। এখন নিজের জীবন রক্ষা করাটাই শ্রেয় মনে করল তুহিন। বাকিদের মেয়েগুলোকে বের করতে বলে চাদর দিয়ে মুখ ঢেকে দেয়াল টপকাতে যেতে সাফিন গুলি ছুঁড়ে দিতে তুহিনের পায়ে গুলি লাগলেও পাল্টা গুলি সাফিনের দিকে তাক করলে সাফিনের হাত ঘেঁষে গুলিটা বের হয়ে যায়। বৃষ্টির পানির সাথে সাফিনের শরীরের রক্ত মিলেমিশে একাকার হওয়ার পরেও তুহিন দেয়াল টপকানোর আগেই সাফিন আরেকটা গুলি ছুঁড়ে দিতে এবার অন্ধকারে ডিরেক্ট তুহিনের পিঠ বরাবর লেগে যেতে বৃষ্টির কাদা মাখা পানিতে পা ঢলে পড়ে গেল তুহিন। সাফিনের হাতে গুলি লাগাতে জুবায়ের ছুটে আসলো দ্রুত। ভয়ার্ত কণ্ঠে বলল, ওহ গড স্যার, আপনার ট্রিটমেন্ট প্রয়োজন ইমিডিয়েটলি। চলুন গাড়িতে চলুন, নয়তো বড় সাহেবের কানে একবার কথাটা গেলে। জুবায়ের পুরো কথাটা শেষ করার আগেই সাফিন বাঁধ সেধে রাগ নিয়ে বলল, আমাকে ছাড়ো, লোকটাকে দেখো। এসব ছোটখাটো গুলিতে শাহনেওয়াজ সাফিনের কিচ্ছু হয় না। পাশ ঘেঁষে বেরিয়ে গেছে। আগে দেখো এ বেঁচে আছে কিনা। ভিতরের সবকটাকে ধরে নিয়ে এসে গাড়িতে তুলে দেও। স্যার, ভিতরের সবকটা ধরা পড়ে গেছে। অলরেডি গাড়িতে তুলে দিয়েছি সবকটাকে। এতক্ষণে মোহন ওদেরকে নিয়ে চলে গেছে। মেয়েগুলোকে বের করে বাসে তুলছে এখন। 500 মেয়ে কিডন্যাপড করেছে এরা। ভাবা যায় কি ডেঞ্জারাস। ওরা যদি চলে ডালে ডালে তাহলে শাহনেওয়াজ সাফিনও চলে পাতায় পাতায়। এবার দেখো জানোয়ারটা বেঁচে আছে কিনা। জুবায়ের তুহিনের কাছে গিয়ে বৃষ্টিতে ভেজা কাদায় মাখা ঘাসের উপর হাঁটু গ্যারে বসে তুহিনকে সোজা করে শুইয়ে বৃষ্টির পানিতে কাদায় মাখা চেহারাটা ধুয়ে মুছে দেয়। সাফিন ভ্রু জাগিয়ে এক নজর তুহিনের কালো রাঙা চেহারার দিকে তাকাল। জুবায়ের তুহিনের নাকের কাছে হাত নিয়ে সাফিনের দিকে ধীর চাহনিতে তাকিয়ে মৃদুস্বরে বলল, স্যার, এ তো মরে গেছে। সাফিন বিরক্ত হল। হাতে থাকা বন্দুকটা দিয়ে নিজের চুলের উপরে জমে থাকা পানি ঝাড়িয়ে বলল, উফ সিট, মাই ব্যাড লাক। কিন্তু একে দেখে মনে হচ্ছে না রিয়াল কার্লপিটে হবে। আমার মনে হচ্ছে এই খেলার রিয়াল মাথা এখানে আসেনি। তবে একজন পালিয়েছে নিশ্চিত। গাড়িতে না উঠে মেয়েগুলোকে প্রোটেক্ট করার জন্য সাফিন বাসে উঠে বসল। পিছু ফিরে প্রত্যেকটা মেয়ের দিকে তাকাতে মায়া হল তার। মোটামুটি অনেকেরই জ্ঞান ফিরেছে। তবে হাত পা বাঁধার কারণে কেমন মিইয়ে গেছে তারা। জুবায়ের বাসে উঠে সামনের সিটে বসে পড়ে বলল, স্যার, মেয়েগুলোকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই এই অবস্থা। সবগুলো মেয়েকে বাসে তুলেছ তো ঠিকঠাকভাবে? জুবায়ের পিছু তাকিয়ে এক এক করে গুনতে থাকলে 499তে এসে থেমে গেল। সাফিন জুবায়েরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত বাস থেকে নেমে পড়ল। বৃষ্টির উষ্ণতা সমস্ত শরীর বেয়ে গড়িয়ে পড়তে থাকল তার। এলোমেলো ভেজা চুলগুলোতে ঝাড়ি দিয়ে অন্ধকার রুমটাতে প্রবেশ করতে পুরনো দরজাটাতে লাথি দিতে দরজাটা ভেঙে গেল। ভয় গুটি সুটি হয়ে পুরনো ড্রামের পিছনে হাত পা বাঁধা অবস্থায় বসে ছিল সিরাত। সমানে কেঁদে চলেছে সে। বাকি মেয়েগুলোকে নিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে অনেক কষ্টে ড্রামের পিছনে এসে লুকিয়েছিল সে। অন্ধকার ঘরটার চারদিকে এক পলক সাইড দিল সাফিন। পকেট থেকে ফোনটা খুঁজতে নিয়ে না পেতে মনে পড়ল ফোনটা বাসেই ফেলে এসেছে সে। বিরক্তি নিয়ে আশেপাশে পা দিতে কাচের কিছু ভাঙার আওয়াজ ভেসে আসলে সেদিকে অনুসরণ করে আগাতে থাকল সাফিন। সিরাতের গায়ের সাথে ধাক্কা লেগে কাচের বিয়ারের বোতলগুলো ভেঙে গুড়িয়ে ফেলে। অন্ধকারে খালি পায়ে কাঁচ ঢুকে গেলে আহ করে উঠল সিরাত। যন্ত্রণায় পা বিষ হয়ে দাঁড়িয়েছে যেন তার কাছে।
টিনের চালের উপর বৃষ্টির ঝমঝম আওয়াজের সাথে মৃদু পায়ের আওয়াজ ভেসে আসাতে চোখ বন্ধ করে ফেলল সিরাত। ভয়ে ড্রামের পিছনে এঁটে থাকল সে। দেখো, তুমি যেই হও, ভয় না পেয়ে বেরিয়ে আসো। আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আসিনি। গাম্ভীর্যপূর্ণ শীতল কণ্ঠে মিশ্রিত কথা শুনে সিরাত চুপ হয়ে গেল। এ আবার কে? কিডন্যাপার নয় তো? কিন্তু আগের কণ্ঠের থেকে কণ্ঠটা কেমন ভিন্ন লাগছে। সাফিন অন্ধকারে ধীর পায়ে হাঁটতে থাকলে দেয়ালের সাথে বাড়ি খেয়ে গেলে আহত হাতটাতে আরও আঘাত পেল সে। হুট করে পায়ের কাছে কারো শাড়ির আঁচল অনুভব করতে পেরে হাত দিয়ে আঁচলটা ধরে নিতে কেঁপে উঠল সিরাত। ভয় কয়েকটা ঢোক গিলল সে। উঠে দাঁড়াও, চলো, তোমাকে নিতে এসেছি। এত ভয় পাচ্ছ কেন? ন্যাকামি বন্ধ করে চলো। এ লোক আমাকে ন্যাকা বলছে। আজ যদি মুখটা বাঁধা না থাকত। রাগ এবং ভয়ে ফুঁসতে থাকল সিরাত। মুখ দিয়ে করতে থাকলে সাফিন ভ্রু জাগিয়ে ফেলল। এত টাইম নেই আমার, কথাটা বলেই বাধা অবস্থাতেই অন্ধকারে সিরাতকে পাজাকোলা করে নিল। সিরাত রাগে যতটুকু সম্ভব নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। আর মুখ বাধা থাকার কারণে করতে লাগল। সাফিন সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে দ্রুত অন্ধকার রুম থেকে বেরিয়ে পড়ল তাকে নিয়ে। বাসের লাল রাঙা লাইটারের আলো এসে সিরাতের গোলাপি রাঙা মুখশ্রীতে ছেয়ে গেল। সিরাতের চেহারার মাধুর্য যেন দ্বিগুণ সৌন্দর্যে পরিণত হল। এই প্রথম সাফিন সিরাতকে দেখতে পেল। সাফিন সিরাতকে বাসে তুলে সিটে বসিয়ে দিতে সিরাত সাফিনের শরীরে রক্ত দেখে ভয় কেঁদে উঠল। চোখদয় ভিজে উঠলে বাসের সাথে একদম মিশিয়ে বসল সিরাত। সাফিন শীতল দৃষ্টিতে সিরাতের দিকে তাকাল। সিরাতের পরনে বিয়ের লাল বেনারসি আর হালকা সাজে ভয়ার্থে পরিপূর্ণ মুখশ্রী। এটা দেখে খানিক তাকাতেই বাস ছেড়ে দিল। বাসের ধাক্কানিতে সাফিন সিরাতের উপর আছড়ে পড়ার আগে দুই হাত সিরাতের দুই পাশে বাসের জানালার কাচের সাথে ঠেকাল। সাফিনের দুই হাতের মাঝে আটকে যেতে সিরাত চোখ বড় বড় করে ভয়ে সাফিনের দিকে রক্তে ভেজা শার্টের দিকে তাকাতে পর্যন্ত পারল না। দ্রুত চোখ বন্ধ করে নিল। চোখ বেয়ে অনবরত বৃষ্টি ভেজা কান্না ঝরে পড়ছে তার। আর পায়ে অজস্র যন্ত্রণা। দীর্ঘক্ষণ সিরাতের ভয়ার্ত মায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসল সাফিন। হুট করে ফোনটা বেজে উঠতে ধীর চাহনিতে ফোনের দিকে তাকিয়ে সিরাতের পাশে বসে পড়ল সাফিন। ওপাশ থেকে মোস্তফা সাহেব কিছু বলার আগেই সাফিন বলে উঠল, ড্যাড, মেয়েগুলোকে নিয়ে আসছি। আর 16 জন আটক করেছি, তাদের মধ্যে একজনকে অন্ধকারে গুলি করেছি। জানোয়ারটা ওখানেই খতম। মোস্তফা সাহেব চিন্তিত হলেন। দ্রুত বলে উঠলেন, লাশটা কি করেছ তাহলে? ওখানেই ফেলে এসেছ নাকি? সাফিন হাসল আর বলল, শাহনেওয়াজ সাফিন অতটাও কাঁচা খেলা খেলে না মাই ডিয়ার ড্যাড। ওটাকে বস্তায় ভরে এতক্ষণে নদীতে ভাসিয়ে দিয়েছে হেলাল। মোস্তফা সাহেব হাসলেন। সাফিনের কথাগুলো শুনে রাগে সমস্ত শরীর কেঁপে উঠছে যেন সিরাতের। তার মানে এই লোকগুলোই মেয়েগুলোকে আটকে রেখেছিল। হে আল্লাহ, এরা কি মানুষ নাকি জানোয়ার? মনে মনে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে কাঁদতে থাকল সিরাত। স্যার, হাতটা দিন, ড্রেসিং করে দিচ্ছি। ইনফেকশন হয়ে যাবে নয়তো। জুবায়ের ধীর চাহনিতে সিরাতের পায়ের দিকে তাকাতে রক্তে ভেজা পাটা দেখে বলল, ওনার পাটাও ড্রেসিং করতে হবে মনে হচ্ছে। সাফিন হাসল। এক নজর সিরাতের পায়ের দিকে তাকিয়ে আলতো হাতে কাঁচটা বের করে দিতে ব্যথায় সিরাত চোখ বন্ধ করে ফেলল। সাফিন জুবায়েরের উদ্দেশ্যে বলল, ওয়েট, মেয়েটার হাত মুখ খুলে দেই আগে। জুবায়ের বাদ সেধে বলল, আমি খুলে দিচ্ছি, আপনি বসুন। সাফিন পিছু ফিরে এক নজর জুবায়েরের দিকে তাকাতে জুবায়ের চুপ হয়ে গেল। তারপর বলল, ঠিক আছে, আপনি খুলুন।
সাফিন সিরাতকে উল্টো করে বসিয়ে পিঠের পিছনে থাকা মোটা দড়ি দিয়ে বাঁধা হাতটা খুলে দিতেই সিরাত রাগে সাফিনের গালে কষিয়ে একটা চড় মেরে দিতে জুবায়ের এগিয়ে আসতে নিতে সাফিন হাত দিয়ে থামিয়ে দিল তাকে। ধীর চাহনিতে সিরাতের দিকে তাকিয়ে মুখের ভিতর থেকে রুমালটা খুলে দিতে সিরাত কিছু বলার আগেই সাফিন সিরাতের লালরাঙা ঠোঁটে আঙুল ছুঁয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুশ, নাম কি? সিরাত ভয়ে কয়েকটা ঢোক গিলে সাহস জুগিয়ে সাফিনের হাতটা সরিয়ে দিয়ে রাগের কণ্ঠে বলল, সিরাত। লাইক ইট। তুমি জানো আমি কে? সিরাত রাগে ফুঁসতে থাকল। বলল, আপনি কে আমি জানতে চাইছি না। শুধু জানি আপনি একটা খুনি। ব্যাস এটাই। সাফিন হেসে উঠল। সাফিনের হাসির রেশে যেন সিরাত তেলে বেগুনে জ্বলে উঠল। এই বজ্জাত লোকটা আবার হাসছে। যাও, কি করছে না এতগুলো মেয়েকে আটকে রাখতে। মনে মনে কথাটা বলে সাফিনের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো সিরাত। তোমার বিয়েটা হলো না তাই বলে রাগ দেখাচ্ছ তাই না? মানে, এখানে বিয়ে কোথায় দেখলেন আপনি? সাফিন হাসল। সিরাতের দিকে মৃদু ঝুঁকে ধীর কণ্ঠে বলল, বাহরে, বিয়ের বেনারসি পরে বলছো কিসের বিয়ে? হাসালে বেব্বি। সাফিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সিরাত রাগে বলতে লাগল, আপনার কোনো প্রশ্নের উড় দিতে আমি বাধ্য নই। আমার ব্যাগ কোথায়? ব্যাগটা দিন। সাফিন বাঁকা হেসে জুবায়েরের দিকে তাকাতে জুবায়ের বলল, কোনো ব্যাগও তো পাইনি স্যার। সিরাত পায়ের দড়িটা খুলতে খুলতে বলল, আমার ব্যাগ যদি না পাই না তাহলে আপনাদের খবর আছে। সাফিন এক গালে হাত রেখে সিরাতের দিকে তাকিয়ে হেসে উঠল। তারপর বলল, কি করবে শুনি সিরাত? শাহনেওয়াজ সাফিনের সামনে কোনো মেয়ে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারে না। আর তুমি আমাকে চড় মেরেছ, আমার ড্যাডও কখনো আমার গায়ে হাত তুলেনি। এর ফল তো তুমি হারে হারে পাবে। কথাটা বলেই দাঁতে দাঁত চেপে সাফিন সিরাতের দিকে এগিয়ে আসতে সিরাত ঢোক গিলে বাসের সাথে লেপ্টে গেলে সাফিন ভ্রু জাগিয়ে সিরাতের দিকে তাকাতে সিরাত ভয় দ্রুত চোখ বন্ধ করে নিল। সিরাতের মাথার পেছনে হাত রেখে বাসের সাথে চেপে ধরে সাফিন। সিরাতের লালরাঙা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতেই সিরাতের বন্ধ চোখনয় নিমিষেই কেঁপে উঠল। রাগে চোখ বড় বড় করে তাকিয়ে সাফিনকে ধাক্কা মেরে সরিয়ে দিতেই হেসে উঠল সাফিন। হুট করে সাফিনের এ রকম আচরণে জুবায়ের হা হয়ে গেল। মাথা নিচু করে নিজের সিটে গিয়ে বসে কানে ইয়ারফোন লাগাল। জানালার কাঁচ সরিয়ে দিয়ে বৃষ্টিভেজা অন্ধকার রাতের দিকে তাকিয়ে গান শুনতে লাগল। সিরাত সাফিনের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কোনো ম্যানার্স নেই বুঝি আপনার? অচেনা অজানা নিরীহ একটা মেয়ের সাথে এ রকম ব্যবহার করতে পারলেন? আপনি আমাকে কতটুকু চিনেন? হ্যাঁ, আপনার মতো বাজে আর অসভ্য লোক আমি দুটো দেখেনি। সাফিন ভ্রুদয় কিঞ্চিৎ ভাঁজ করে সিরাতের দিকে ধীর চাহনিতে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি নিরীহ। হাসালে শাহনেওয়াজ সাফিনের গালে চড় মেরে এখন নিজেকে নিরীহ বলে দাবি করছো বেব্বি? সিরাত রাগ নিয়ে সাফিনের দিকে তেড়ে আসতে নিতে সাফিন ভয় পায়। সিট থেকে মাথাটা সরিয়ে খানিকটা পিছিয়ে যেতেই সিরাত দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে তো আমি দেখেই নেব মিস্টার। আমি শাহনেওয়াজ সাফিন। নিজের নামটা বলে সাফিন সিরাতের দিকে ঝুঁকে যেতেই সিরাত এবার পিছিয়ে গেল। তারপর বলল, আপনার নাম জানতে চাইনি আমি। সিরাতের কথা শুনে এক হাতে বাসের সাথে ঠেকিয়ে দিতে সিরাত বাসের সাথে লেপ্টে গেল। তারপর বাঁকা হাসি হেসে সাফিন সিরাতের দিকে চোখ মেরে বলল, আমিও তোমাকে দেখে নেব মিস সিরাত। কয়েকটা ঢোক গিলে সাফিনের দিকে ভয়ের সহিত তাকিয়েও কণ্ঠ দৃঢ় করল সিরাত। তারপর বলল, কি কি দেখে নিবেন আপনি? হ্যাঁ,
আবারও অসভ্যতামি করবেন তাই তো? আপনাদের মতো ছেলেদের কাজটাই তো এমনটা। আপনার সাথে কথা বলতেও এখন ঘৃণা করছে আমার। আপনি একটা চরিত্রহীন লোক। সিরাতের নিমেষহীন কথাগুলো শুনে সাফিনের মাথায় রক্ত উঠে গেল যেন। রাগে পকেট থেকে বন্দুকটা বের করে সিরাতের বুক বরাবর তাক করে রাগান্বিত কণ্ঠে বলল, আর একটা বাজে কথা বললে আমার এই হাতের বন্দুক আর তোমার জীবন এখানেই শেষ। জানোই তো একজনকে গুলি করে বস্তায় বেঁধে নদীতে ভাসিয়ে দিয়েছি। সাফিনের রক্তিম চোখদয় দেখে ভয়ে গুটিয়ে গেল সিরাত। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে সাফিন বিরক্ত হল। গাঢ় শ্বাস টেনে বন্দুকটা সরিয়ে মাথা হেঁট করে মৃদুস্বরে বলল, এই ন্যাকা কান্না থামাও তোমার। এসব ন্যাকামো আমাকে দেখাতে আসবে না। নয়তো আবারও হাত পা বেঁধে যেখান থেকে নিয়ে আসছি সেখানেই রেখে চলে আসব বুঝলে। সিরাতের সমস্ত শরীর কেঁপে উঠল। যেন প্রাণটা একটুর জন্য বেঁচে গেল তার। আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাকল সে। ভোর হওয়ার মৃদু আলো জানালার কাছ ঘেঁষে এসে সাফিনের চোখে মুখে এসে বাড়ি খেয়ে গেলে হাই তুলে উঠতে নিতে বুকের উপর ভারী কিছু অনুভব করে শীতল চাহনিতে তাকালো সেদিকে। তার বুকের উপর ঘুমিয়ে আছে সিরাত। সিরাতের গোলাপি রাঙা মুখশ্রীর উপর ভোরের স্নিগ্ধমাখা আলো এসেছে পড়াতে তার চেহারার মাধুর্য যেন সদ্য ফোটা ফুলের মতো লাগল সাফিনের কাছে। আপনা আপনিই ঠোঁটের কোণে হাসি এসে ভর করল সাফিনের। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করতে পারল সে। সিরাতের লাল রাঙা ওষ্ঠের উপর তার হিমশীতল হাত ছুঁইয়ে দিতে নড়েচড়ে উঠল সিরাত। তারপর হাসল সাফিন। পিছনে তাকিয়ে সবগুলো মেয়ে ঠিকঠাক আছে কিনা দেখে সামনের সিটে বসা জুবায়েরের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল, জুবায়ের ঘুমে তুমি? না স্যার বলুন। জেগে আছি আমি। সামনে সিএনজির ওখানে বাস থামাতে বলো ড্রাইভারকে। হুট করে মাঝ রাস্তায় সাফিন বাস থামাতে বললে জুবায়ের সাফিনের দিকে বিস্ময় নিয়ে তাকাল। বলল, স্যার শহরের ভিতরে পৌঁছে গেছি আমরা প্রায়। এখন বাস থামাতে বলবো। সাফিন বাঁকা হাসি হাসল। এরপর বলল, সময় হোক সব বলবো। আপাতত যেটা বলছি সেটা করো। জুবায়ের মাথা চুলকে বলল, ওকে স্যার। বাস থামিয়ে দিতে সাফিন সিরাতের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে হাসল। এরপর বলল, কিউট বেব্বি, চলো তোমাকে নিয়ে এখন একটা গেম খেলা যাক। যে গেমের মাস্টার মাইন্ড হব আমি আর গুটি হবে তুমি। শাহনেওয়াজ সাফিনের গালে চর মারার এটাই হবে তোমার শাস্তি। সাফিন সিরাতকে ঘুমন্ত অবস্থায় পাজাকোলা করে নিতে জুবায়ের তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। সাফিন বাঁকা হাসি হেসে গম্ভীর কণ্ঠে বলল, 500 জন মেয়ের ভিতরে একজনের অস্তিত্ব সরিয়ে ফেল জুবায়ের। লিস্ট থেকে সিরাতের নাম সম্পূর্ণরূপে মুছে ফেল। আর হ্যাঁ, হেডলাইনটা যেন আর কিছুক্ষণ পরই কানে এসে পৌঁছায়। এটার মাধ্যমে নির্বাচনে আমাদেরকে কেউ আঁচও করতে পারবে না। জুবায়ের হেসে মাথা ঝাঁকল। এরপর বলল, জি স্যার। রুমাল দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিয়ে সিরাতকে নিয়ে সিএনজিতে উঠে বসল সাফিন। সিএনজি চলতে শুরু করলে তার ঘাকুনিতে সিরাতের ঘুম ভেঙে গেলে পিটপিট করে তাকাল সে। সাফিন মৃদু হেসে চোখ মেরে বলল, গুড মর্নিং বেব্বি। ইউ আর লুকিং জাস্ট ওয়াও, কি কিউট তুমি। উম্মা। চোখ মুখে বিরক্তিতে ছেয়ে গেলে নিজেকে সাফিনের বুকের উপর অনুভব করে দ্রুত উঠে বসল সিরাত। চারপাশে এক নজর চোখ বোলাতে চমকে উঠল সে। দ্রুত বলে উঠল, আমার ব্যাগ কোথায়?
আমার ব্যাগের ভিতরে ফোন, জামা কাপড়, আমার মায়ের গহনা সবকিছু রয়েছে। আমার ব্যাগ কোথায়? সিরাত সাফিনের দিকে তাকিয়ে তার শার্টের কলার ধরে বলল, এই আপনি সরিয়েছেন তাই না? ভালোয় বলছি, আমার ব্যাগ আমাকে ফেরত দিন। সাফিন সিরাতের হাতের উপর হাত রেখে তার শার্টের কলার ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমার ওই 2 পয়সার ব্যাগ নিয়ে আমি কি করব? আজব, আমি কোনো ব্যাগ নেইনি। কেঁদে উঠল সিরাত। 2 হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকলে সাফিন পুরো থতমত খেয়ে গেল। সামান্য একটা ব্যাগের জন্য মেয়েটা এত কাঁদাছে কেন? কথাটা ভেবে শীতল কণ্ঠে বলল, সামান্য ব্যাগের জন্য এত কান্না? মনে হচ্ছে তোমার জীবন চলে গেছে এমন করছো তুমি। হেসে উঠল সাফিন। সিরাত রাগ নিয়ে ধীর কণ্ঠে বলল, ওটা হয়তো সামান্য কিছু, কিন্তু ওতে আমার মায়ের শেষ স্মৃতি, মায়ের রেখে যাওয়া গহনা ছিল। আর আমি সেটাও হারিয়ে ফেললাম আজ। সিরাত কাঁদতে থাকলে সাফিন চুপ হয়ে গেল। যদিও কোনো ব্যাগ সে দেখেনি, তবুও সিরাতকে শান্ত করার জন্য সিরাতকে নিজের দিকে ফিরিয়ে তার লাল হয়ে ওঠা গালে হাত রেখে ধীর কণ্ঠে বলল, ট্রাস্ট মি সিরাত, আমি কোনো ব্যাগ নেইনি। তবে হ্যাঁ, ব্যাগটা আমি খুঁজে দেব তোমাকে। এবার তোমার ন্যাকা কান্না থামাও প্লিজ বেব্বি। সাফিনের প্রথমের কথাগুলোতে সিরাত গলে যেতে চাইলেও শেষের কথাগুলো শুনে রাগে নাক লাল হয়ে উঠল তার। সাফিনের হাত দুটো সরিয়ে দিয়ে কান্না ভেজা চোখে সকালের মৃদুমধুর শহর দেখতে লাগল। যদিও সে জানে না কখনো তার ব্যাগ ফিরে পাবে কিনা, কিন্তু এখন তার নিজেকে নিয়েও ভাবতে হচ্ছে। তোহাকেও খুঁজে বের করতে হবে তাকে। তোহার দেওয়া ঠিকানাটা তো ফোনেই সেভ করে রেখেছিল সে, সেটাও হারিয়ে ফেলেছে এখন। সিএনজি এসে বাসস্টপে দাঁড়াতে সিরাত মুখ থেকে হাত সরাতে নিতে বাসস্টপের সামনেই কয়েকজন পুলিশের সঙ্গে তোহাকে কথা বলতে দেখে খুশিতে চোখ দিয়ে পানি ঝরে পড়ল সিরাতের। সাফিন সিরাতের দিকে তাকিয়ে তার চোখে মুখে খুশি দেখে দৃষ্টি অনুসরণ করে তোহাকে দেখে ধীর কণ্ঠে বলল, মনে হচ্ছে তোমার ঠিকানায় পৌঁছে গেছো তুমি। সিরাত হেসে সিএনজি থেকে নেমে পড়তেই চটজলদি সাফিন সিরাতের হাতটা শক্ত হাতে ধরে নিতে সিরাত সাফিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। হাত ছাড়ুন আমার। তারপর হাসল সাফিন। গম্ভীর কণ্ঠে বলল, যাচ্ছ যাও, কিন্তু কালকে রাতে তোমার সাথে যা যা হয়েছে সবকিছু নিজের মেমোরি থেকে মুছে ফেলো। কোনো কিছু ব্লাস্ট হলে বুঝে নিবে সেদিনই তোমাকে হাত পা বেঁধে অন্ধকার রুমে নিয়ে আটকে রাখব। তুমি নিশ্চয়ই কালকের খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছো শাহনেওয়াজ সাফিন কি পারে আর কি না পারে। সাফিনের গম্ভীর কণ্ঠের রেশে ঢোক গিলল সিরাত, ভয় সমস্ত শরীর কেঁপে উঠল তার। চোখের সামনে থেকে শো শো শব্দে সিএনজিটা চলে যেতে সিরাত ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। শাহনেওয়াজ ভিলার সামনে গাড়ি এসে থামাতে ভিতর থেকে সিকিউরিটিরা দৌড়ে এসে দরজা খুলে দাঁড়াল। গ্যারেজ থেকে ঠিক টাইমে গাড়িটা নিয়ে চলে এসেছে সাফিন। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আমেনা বেগম দৌড়ে আসলেন। সাফিন গাড়ি থেকে নামতে তার রক্তে জমাট পা, ধা শার্ট আর হাতে ব্যান্ডেজ করা দেখে কেঁদে উঠলেন তিনি। সাফিনকে আঁকড়ে ধরে আঁচল দিয়ে সাফিনের নাক মুখ মুছে দিয়ে কান্নারত কণ্ঠে বললেন, তুই কি আমাকে শান্তি দিবি না সাফিন? এক তুই আরেক তোর বাপ। সারাটা জীবন আমাকে টেনশনের উপর রাখিস। আমি কি মানুষ না? আমার কথার কি কোনো দাম নাই তোর? তোর বাপ না হয় তার মর্জি মতো চলাফেরা করে। তোকে তো আমি এই রাজনীতির পথে দেখতে চাইনি।
তুই কেন তোর বাপের পথে গেলি? সাফিন মৃদু হেসে নিজের মাকে জড়িয়ে ধরল। তারপর বলল, আম্মা, কাঁদছ কেন তুমি? দেখো তোমার ছেলের এইসব হালকা গুলিতে কিচ্ছু হয় না। হাত ঘেঁষে বেরিয়ে গেছে গুলি, তোমার ছেলে একদম ফিট আছে দেখো। আমেনা বেগম কেঁদে উঠলেন। বললেন, মায়ের মন আব্বা। মা তো আমি সারাক্ষণ আতঙ্কের ভিতর থাকি তোর কিছু হয়ে গেল না তো। তোর কাছে যেটা সামান্য মনে হয় ওটাই আমার কাছে বড় কিছু। আমার ছেলে সাফিন, বাপ কা বেটা, কিচ্ছু হবে না ওর। আমার একমাত্র ভরসার আলো আমার ছেলে। মোস্তফা সাহেবের কণ্ঠ শুনে পিছু ঘুরে তাকালেন আমেনা বেগম। সাফিন হাসল, চোখ মেরে বলল, ইয়াহ ড্যাড, সবটাই তোমার উপর গিয়েছি। স্ট্যাচু, এক পা নড়বি না সাফিন। আমার নাতিবু আনতে পারলি না আবার বলিস বাপের মতো গেছিস। তোর বাপ তো তোর আম্মাকে 9-10 পড়ে যখন তখন তুলে এনে বিয়ে করেছে। আর তুই 23 বছরের দামড়া হয়েও পারলি না নাতি বউর মুখ দেখাতে। নিজের নানু আজাদ সাহেব লাঠি হাতে এগিয়ে আস্তে আস্তে কথাগুলো বললে হেসে উঠল সাফিন। ভ্রু জাগিয়ে বলল, বিয়ে তো আমি করব না ইয়াংম্যান। আগে নির্বাচনটা শেষ হোক। আজাদ সাহেব নিজের ছেলে মোস্তফার দিকে তাকিয়ে বলল, এ তোর ছেলে মোস্তফা? তোর নাক ডুবাবে। মেয়ে খোঁজা শুরু কর। আমি কিছু জানি না, আমি 1 সপ্তাহের মধ্যে আমার নাতি বউ দেখতে চাই। মোস্তফা সাহেব হাসলেন। সাফিনের কাছে এসে সাফিনের কাঁধে হাত রেখে বললেন, সাফিনের বিয়ে হবে খুব ধুমধাম করে। তুমি চিন্তা করো না আব্বা। এবার ভিতরে চল সাফিন। ফ্রেশ হ গিয়ে, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। সাফিন হেসে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে শার্টটা খুলে দিতে মোহন শার্টটা নিয়ে নিল। আমেনা বেগম রান্না ঘরে চলে গেলেন। বাড়িতে কাজের লোকের অভাব না থাকা সত্ত্বেও নিজের হাতের রান্না করাই একটা আলাদা ভালোলাগা থাকে। আর সাফিনও তার হাতের রান্না ছাড়া খেতে চায় না। সাফিন উপরে উঠতে নিতে কালো রাঙা কোট পরিহিত একটা লোক খোঁড়াতে খোঁড়াতে নিচে নামলে সাফিন তার দিকে ভ্রু জাগিয়ে তাকাল। তারপর বলল, ওয়েট, তুমি কে? আগে দেখিনি তো বাড়িতে। আম্মা নতুন ওয়াচম্যান রেখেছ নাকি বাড়িতে? লোকটা কিছু বলার আগেই আমেনা বেগম টেবিলে খাবার সাজাতে সাজাতে বলে উঠলেন, আরে না, তোর চাঁচু আসছে বিদেশ থেকে কালকে। বাহিরে গেছে তাই দেখতে পাসনি এখন। বিদেশে ওনার বাড়ির রান্না বান্না করতে নিনি। এ বাড়িতেই থাকবে তোর চাঁচু যে কয়দিন আছে। সাফিন লোকটার দিকে ধীর চাহনিতে পরখ করে উপরে চলে গেল। জান, তোকে কত খুঁজেছি জানিস তুই? আমি পাগল হয়ে গেছিলাম পুরো। শেষমেশ পুলিশের কাছে গেছি। সিরাত মৃদু হাসল। মাথা ভার হয়ে আছে তার। তোহা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে লাইট অন করে দিল। পরিপাটি গোছালো রুমটা দেখে হাসল সিরাত। বলল, বাহ দোস্ত, তোর রুমটা তো জোস। তোহা চোখ মেরে বলল, আরে আমার কলিজাটা, তুই আসবি তাই তো এত গোছগাছ করলাম আমি। আচ্ছা, তুই এখনো বললি না তুই কই গেছিলি? চুপ করে গেল সিরাত। সাফিনের লাস্ট কথাগুলো কানের কাছে বেজে ওঠাতেই ভয়ে ঢোক গিলে নিল। তোহা এবার মৃদু হেসে বলল, আচ্ছা যাই হোক, সেসব কথা পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে আয়। তোহা দরজা লক করে দিয়ে আলমারি থেকে সুতি সালোয়ার কামিজ বের করে সিরাতের হাতে দিয়ে হেসে হেসে বলল, উফ সিরাত, যাও ফ্রেশ হয়ে আসো যান। বিকালে শপিং করব তোমার জন্য। এখন এটা পরে আসো,
আমি খাবার বাড়ছি, একসাথে দুজনে খাবো। তোহা রান্নাঘরে গেলে সিরাত ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল। সেখানে গিয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে তার নিচে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। চোখ বেয়ে বেয়ে পড়তে লাগলো একরাশ জমে থাকা কান্নার রেশ। শোনো জুবায়ের, মেয়েটাকে নজরে নজরে রাখো, এক নজরও যেন হেরফের না হয়। সাফিনের গম্ভীর কণ্ঠস্বর শুনে জুবায়ের বলল, কোন মেয়েটাকে স্যার? ওই পাশের মেয়েটাকে? কথাটা শুনে হাসল সাফিন। ধীর চাহনিতে জুবায়ের দিকে তাকিয়ে বলল, হুম, সিরাত। জুবায়ের হাসল, তারপর বলল, সামথিং ইজ রং, এমনটাই মনে হচ্ছে স্যার। বাঁকা হাসি হাসল সাফিন, তারপর বলল, সামথিং নয়, সব কিছুই রং। জুবায়েরের হাসিতে দরজার আড়ালে থাকা অবয়বটা সরে গেলে হেসে উঠল সাফিন। খেলাটা না হয় তোমরাই শুরু করেছ, আর তার ইতি ঘটাবে এই শাহনেওয়াজ সাফিন চৌধুরী। চলবে।